গলায় কানে মাফলার পেঁচিয়ে মালবাহী পিকআপের সামনে দাঁড়িয়ে আছে শিহাব। 6 ফিট লম্বা, জিম করা বডি, এক কানে দুল, হাতে মোটা শিকল টাইপ ব্রেসলেট, এবং তার পরা পোশাক ও কথার ধরন দেখেই যে কেউ বুঝতে পারবে সে কোনো নেতার পালিত দলের নেতা। এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইলের স্ক্রিনে একটা মেয়ের ছবি দেখছে শিহাব। এই মুহূর্তে তার একটাই উদ্দেশ্য, মেয়েটিকে কিডন্যাপ করে তথ্য মোতাবেক সঠিক জায়গায় পৌঁছে দেয়া। প্ল্যানিং অনুযায়ী তার রেডি করা রিক্সা অথবা সিএনজিতে করেই মেয়েটি এখানে আসবে। শীতের রাত, তাই বেশি দেরি না করে রাত 9:45টায় নীলা তার বান্ধবীর জন্মদিন অনুষ্ঠান শেষ করে গেটের সামনে দাঁড়ালো। তবে রিক্সা বা সিএনজি পেতে কষ্ট হয়নি, গেটের সামনেই একজন রিক্সাওয়ালাকে পেয়ে গেল। অবশ্য একটা সিএনজিও ছিল, কিন্তু বাসা বেশি দূরে না হওয়ার কারণে নীলা রিক্সা ঠিক করলো। নিজেদের 2টা গাড়ি থাকার পরেও বেশিরভাগ সময় আশেপাশের জায়গাগুলো রিক্সাতেই চলাফেরা করে নীলা। রিক্সায় চড়তেই তার খুব ভালো লাগে। হঠাৎ গুলির মাথায় রিক্সা থেমে গেল। নীলা বলল, কি হয়েছে মামা? রিক্সা থামালেন কেন? আফা, এই রিক্সা নিয়ে আর সামনে যাওয়ান যাইব না। কেন? রিক্সার ব্রেক নষ্ট। বলতেই নীলা রিক্সা থেকে নেমে গেল। রিক্সাটা যেখানে থেমেছে তার পাশে একটা পিকআপ বা মিনি গার্মেন্টস ট্রাক বলা যায় থেমে আছে। রিক্সাওয়ালা নীলাকে বলল, আফা, আমারে 100 টাকা দিবেন, রিক্সাটা ঠিক করতাম, আমার কাছে কোনো টাকা নাই। রিক্সাওয়ালার কথা শুনে নীলা নিজের ব্যাগ খুলে টাকা বের করতে নিল, অমনি পিছন থেকে কেউ তার নাকে রুমাল চেপে ধরল। শিহাব রিক্সাচালককে যেন কি বলল, রিক্সাওয়ালা চলে গেল। সব তাদের প্ল্যান অনুযায়ী হয়েছে। আশেপাশে শিহাবের অনেক লোক দাঁড়ানো ছিল। অজ্ঞান অবস্থায় নীলাকে ধরে গাড়ির পিছনের দরজা বন্ধ করে বসে আছে শিহাব। খুব দ্রুতই গাড়িটা ওখান থেকে টান দিয়ে তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছে। শিহাব মনে মনে একটু বিরক্ত, এত সামান্য একটা কাজের জন্য তাকে কেন বলা হয়েছে। হাতে মোবাইলটা নিয়ে কাউকে কল দিল। শিহাব বলল, ভাই, এই সামান্য কাজের জন্য আমাকে বলা লাগে? দলের অন্য কাউরে বললেই তো হয়ে যেত, পিচ্ছি একটা মেয়ে এরে ধরতে আমাকে কেন বললেন? ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে ফোন রেখে দিয়ে শিহাব। আশরাফ চৌধুরীর 2 মেয়ের মাঝে নীলা ছোট। নীলা অনার্স 2য় বর্ষে পড়ে। নীলার বাবার কোটি কোটি টাকা থাকলেও নীলা একদম সাধারণ ভাবে চলাফেরা করে, যেমনটা চলে একটা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মেয়ে। নীলার চেহারায় রয়েছে এক অদ্ভুত মায়া, মুখে সব সময় হাসি থাকে, জীবনে কোনো কিছুকেই বেশি সিরিয়াস ভাবে দেখে না নীলা। কিছুক্ষণ পরে গাড়ি চেঞ্জ করে নীলাকে নিয়ে মাইক্রোতে উঠল শিহাব। মাইক্রোর সামনে তার 2 বন্ধু ও ড্রাইভার, পিছনে শিহাব আর নীলা। রাত 2টা বাজে। নীলাকে নিয়ে চিটাগাংয়ের দিকে যাচ্ছে শিহাব। শিহাবের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে বলল, না ভাই, এখনো জ্ঞান ফেরেনি, কোনো চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। ভাই, ছেলে মানুষ হলে তো ভালো হইতো, হাত পা অর্ধেক ভেঙে রেখে দিতাম, কিন্তু এটা তো ভেজাল মেয়ে। যা, তাও টেনশন করেন না, সব ঠিকঠাক হবে, বলে ফোন রেখে দিয়ে শিহাব। নীলা হালকা হালকা নড়ে উঠছে, এখনই হয়তো সম্পূর্ণভাবে জ্ঞান ফিরে যাবে। শিহাব শান্ত ভাবেই বসে আছে, গাড়িও স্বাভাবিক ভাবে চলছে। কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরল নীলার। নিজেকে গাড়ির মধ্যে দেখেই আটকে বসে পড়ল। অমনি নীলার কপালে পিস্তল ঠকালো শিহাব। নীলা একদম চুপ করে বসে আছে, তাকে দেখে বোঝার উপায় নেই সে কি ভয় পাচ্ছে না কি পাচ্ছে না। গাড়ি চলছে, কেউ কিছু বলছে না, চুপ করে বসে আছে সবাই। হঠাৎ করে শান্ত গলায় নীলা বলল, আমি তো কিডন্যাপ হয়েছি, তাই না? একটা কথা বললে সোজা গুলি করব, বলল শিহাব। গুলি করার হলে তো কষ্ট করে গাড়িতে করে নিয়ে যেতেন না, আগেই গুলি করে মেরে ফেলতেন। নীলার কথা শুনে শিহাব বলল, ভেরি স্মার্ট, এই রবিন মেডিসিনটা দে তো, একে আবার অজ্ঞান করে ফেলি। না না প্লিজ, আমি কোনো কথা বলবো না, আমাকে আর অজ্ঞান করেন না প্লিজ। পসিবল হলে আমাকে একটু পানি দিবেন, আমি আর কোনো কথা বলবো না। পেছনে থেকে রবিন একটা বোতলে পানি এগিয়ে দিল। এক শ্বাসে পুরোটা পানি খেয়ে নিল নীলা। রাত প্রায় 3 বাজে। এমন সময় একটা পুলিশের গাড়ি তাদের পাশ দিয়ে যাচ্ছে। শিহাবরা একটু নড়ে চড়ে বসলো। ভয়ের কিছু হলো না, পুলিশের গাড়ি সামনে চলে গেল। শিহাবদের গাড়িও চলছে, প্রায় চিটাগংয়ের কাছাকাছি চলে আসছে। হঠাৎ করে নীলা বলল, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, গাড়ির জানালাটা খুলে দিবেন? শিহাব মৃদু হেসে বলল, স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট হওয়া ভালো না, আমাদেরকে বোকা মনে হয় তোমার। একদম চুপ করে বসে থাকো, তোমাকে মারতে পিস্তলের প্রয়োজন নাই, একটা থাপ্পড়ই যথেষ্ট।
দেখুন আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, প্লিজ জানালাটা খুলুন। এবার ব্যাগ থেকে কসেপ আর রশি বের করলো শিহাব। নীলার 2 হাত বেঁধে দিল আর মুখে কসেপ আটকে দিল। কিছুক্ষণ পরে নীলা অনেক বেশি নড়াচড়া করছে, হাত ছুটানোর চেষ্টা করছে, কিছু বলার চেষ্টা করছে, মাথা অনেক জোরে নাড়ছে। শিহাব আর রবিন হাসছে। শিহাব বলছে, আগেই বলেছিলাম একদম চুপচাপ থাকতে, কোনো চালাকি না করতে। নীলা বেশি ছটফট করছে, তাই শিহাব মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নীলার মুখে ধরলো। এই শীতের মধ্যেও নীলা একদম ঘেমে আছে, কপাল দিয়ে ঘাম পড়ছে, গলায়ও ঘাম চিকচিক করছে। এত শীতের মধ্যে তো কারো ঘামার কথা না। শিহাব মনে মনে ভাবলো, তাহলে কি সত্যিই তার শ্বাসকষ্ট হচ্ছে? ভাবনা শেষ হতে না হতেই নীলা আস্তে করে হেলে পড়ল শিহাবের গায়ের উপরে। রবিন, মেয়েটা তো মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে, বলল শিহাব। কি বলিস? গাড়ি থামাবো নাকি? না না, গাড়ি থামানো যাবে না, প্রবলেম হতে পারে। তুই এক কাজ কর, পানি দে, জানালার গ্লাস খুলে দে, বলে নীলার হাতের বাঁধন আর মুখের কসেপ খুলে দিল শিহাব। মুখে পানি মারছে কিন্তু জ্ঞান ফেরছে না। এর মধ্যেই শিহাবের মোবাইল বেজে উঠল। হ্যালো ভাই, এই মেয়ের তো মনে হয় কোনো সমস্যা আছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। ফোনের ওপাশ থেকে কিছু শুনে শিহাব আবার উত্তর দিল, না না, তাকে কিছুই করা হয়নি ভাই, হঠাৎ বলে শ্বাসকষ্ট, তার কিছুক্ষণ পরেই জ্ঞান হারিয়ে ফেলেছে। আবার অপর প্রান্তের কথা শুনে শিহাব বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কোনো চিন্তা করেন না। ফোন রাখতেই রবিন বলল, কি বলে রে? আরে জিজ্ঞেস করে আমরা আবার কোনো টর্চার করছি কিনা, কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন কিছু না হয়, বাঁচিয়ে রাখতে হবে। আর কাজ হয়ে গেলে বলছে রিপন এসে নিয়ে যাবে। ও, ওই শালায় নিলে তো কিচ্ছা শেষ। হুম। শিহাব নীলার 2 হাত মালিশ করে দিচ্ছে, বারবার মুখে পানি ছিটা দিচ্ছে। কিছুক্ষণ পরে নীলা চোখ খুলল, আস্তে করে বলল, পানি। সাথে সাথেই তার সামনে পানি দেওয়া হলো। নীলাও একটানে অনেক পানি খেয়ে নিল। পৌষ মাসের শেষের দিকে বরফ জামা শীত, তার মধ্যে গাড়ির জানালার গ্লাস খোলা, হু করে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকছে। রাস্তার দুপাশে শুধু পাকা ধান আর সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, মাঝে মাঝে কিছু বিল একদম খালি। চাঁদনি রাত হওয়াতে সব দেখা যাচ্ছে। রাত 4টা বাজে। শীতকালে 5:37 পরে সূর্য উদয় হয়। গরমের দিন হলে ভালো হতো, মনে মনে ভাবল নীলা। একটু আগে শিহাব আর রবিনের কথাগুলো সবই শুনেছে নীলা। যেভাবে হোক এদের থেকে পালাতে হবে, কিন্তু কিভাবে? আস্তে করে বলল, গাড়ি থামান। এই মেয়ে কি বলছো? দেখুন আমি অনেক পানি খেয়েছি, তাই আমার এখনই। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব, চুপ করে বসে থাকো। চুপ করে বসে থাকা পসিবল হলে তো আর বলতাম না, প্লিজ বোঝার চেষ্টা করুন, এখনই গাড়ি থামান প্লিজ, হাত জোর করে বলছি, গাড়ি থামান। নীলার কথা শুনে শিহাব গাড়ি থামাতে বলল। দুজনই গাড়ি থেকে বেরিয়ে এলো। দিকে যত দূর চোখ যায় শুধু বিল, অনেক দূরে কিছু জঙ্গল। নীলা বলল, আপনি এখানেই দাঁড়িয়ে থাকেন, আমি ওই বিলের মধ্যে যাব, বেশি দূর যাব না। ওকে 2 মিনিট সময়। 2 মিনিট তো এখান থেকে নামতেই লেগে যাবে। একদম কথা বাড়াবে না, যাও। নীলা আস্তে আস্তে রাস্তা থেকে বিলের দিকে নামছে। একদিকে ধান ক্ষেত, একদিকে সর্ষে। নীলা ক্ষেতের একটু ভিতরের দিকে গেল। শিহাব রাস্তা থেকে সোজা নীলার দিকে তাকিয়ে আছে। ঘন কুয়াশার কারণে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। নীলা চারদিকটা ভালো করে খেয়াল করলো, একদম শুকনা জমি, কাদা নেই। যদি অনেক জোরে দৌড় দিয়ে দূরের জঙ্গলে লুকানো যায়, তাহলে এই কুয়াশার মধ্যে সহজে তাকে খুঁজে পাবে না শিহাবরা। না, আর দেরি করা যাবে না। শিহাব নীলার থেকে বেশ দূরে আছে। যেই ভাবা সেই কাজ, পায়ে স্যান্ডেল খুলে রেখে দিল। স্যান্ডেল নিয়ে দৌড়ানো যাবে না। শিহাব তাকিয়ে আছে, এত দেরি করছে কেন? হঠাৎ ক্ষেতের ভিতর থেকে সামনের দিকে দৌড়াচ্ছে নীলা। ও মাই গড, তোরা কেউ গাড়ি থেকে বের হোস না, বলেই শিহাবও দৌড়ে যাচ্ছে নীলার দিকে। নীলা তার সব শক্তি ব্যয় করে যান জীবন দিয়ে দৌড়াচ্ছে। শিহাবও তার পিছনে পিছনে। আর একটু পরই শিহাব তাকে ধরে ফেলবে, তার আগেই নীলা নিচে বসে পড়লো। আর পারছে না, গলা শুকিয়ে গেছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে। নীলার এমনি জমা সমস্যা আছে, শীতকালে বেশিরভাগ সময় শ্বাসকষ্ট থাকে, তার ওপরে এত জোরে দৌড়ানোর পরে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু ঘোলা লাগছে। অনেক জোরে জোরে হাঁপাচ্ছে নীলা। এর মধ্যেই শিহাব চলে এলো। একটানে নীলার হাত ধরে দাঁড় করিয়েই জোরে জোরে 3টা থাপ্পড় মারলো। নাক দিয়ে রক্ত পড়ছে নীলা। এত বড় সাহস!
এতক্ষণ কিচ্ছু বলিনি, ভালো ব্যবহার করেছি, আর আমার সাথে চালাকি। এবার দেখ তোর কি করি। বলেই আবার একটা থাপ্পড় মেরে বলল, এখন তোর এক পা কেটে ফেলবো। পানি 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 হাবাতে হাবাতে বলছে নীলা। চুপ, একদম চুপ বলেই নীলার হাত ধরে টেনে গাড়ির দিকে হাঁটছে শিহাব। দুজনেই দৌড়ে গাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। কুয়াশায় রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না। শিহাবের মোবাইল বেজে উঠল, রিসিভ করে বলল, হ্যাঁ রবিন, আসতেছি বলেই ফোন রেখে দিল শিহাব। এদিকে নীলা আর পারছে না, শিহাব তাকে টেনে জোরে জোরে হাঁটছে। নীলার দম বন্ধ হয়ে আসছে। আমি আর পারছি না, একটা কথা বললে এখানেই শেষ করে দিব। তাহলে তাই করুন, কেঁদে দিয়ে বলল নীলা। নীলার হাত ছেড়ে তাকে আবার একটা থাপ্পড় মারতে নিল, তার আগেই নীলা বসে পড়েছে। পানি পানি, একদম নাটক করবে না। এবার খোলা জমিতে বসা থেকে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল নীলা। শিহাব রবিনকে কল দিয়ে বলল, পানির বোতলটা নিয়ে সোজা নিচে আয়, একদম সোজা আসবি। একটু করে পানি নিয়ে এলো রবিন, নীলাকে ধরে বসিয়ে পানি দিল। পানি খেয়ে কিছুক্ষণ বসে রইল নীলা। প্রায় 5টার কাছাকাছি বেজে গিয়েছে। এবার আস্তে আস্তে শিহাবের হাত ধরে হেঁটে গাড়ির সামনে চলে এলো। সবাই গাড়িতে উঠে বসলো। রবিন বলল, তো কদম চলার শক্তি নেই, দৌড় দিয়েছিলে কেন? এখন যদি হাত পা কেটে দেই? দৌড় দিলেও মরতে হবে, না দিলেও মরতে হবে, তাই একবার বাঁচার চেষ্টা করে দেখলাম। বাঁচতে কেনা চায় বলুন? আমরা কি তোমাকে মারছিলাম? এখন মারছেন না, কিন্তু যে কাজের জন্য এনেছেন তা হয়ে গেলে তো ঠিকই মেরে ফেলবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখে ফেলেছি, আমাকে তো আর এমনি এমনি ছেড়ে দিবেন না, এইটুকু তো বুঝি। নীলার কথা শুনে শিহাবরা আর কিছু বলল না। নীলাও আর কিছু বলতে পারছে না, অনেক বেশি শরীর খারাপ লাগছে, শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই মরে যাবে। কোনো কিছু না ভেবেই শিহাবের কাঁধে মাথা রেখে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। শিহাব কিছু বলতে চেয়েও বলল না। প্রায় 20 মিনিট সবাই একদম চুপ করে আছে। সবার চোখেই ঘুম ঘুম ভাব। গাড়ি চলছে। নীলা মনে হয় একদম ঘুমিয়ে পড়েছে, অথবা শরীর বেশি খারাপ, তাই চোখ বন্ধ করে আছে। শিহাব মোবাইলের লাইট জ্বালিয়ে নীলার মুখের দিকে ধরলো। গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে, হাতে কপালে মাটি লেগে আছে। কি যেন ভেবে মোবাইলটা পকেটে রেখে দিয়ে শিহাবও চোখ বন্ধ করে আছে। হঠাৎ পুলিশের গাড়ি এসে শিহাবদের গাড়ি থামালো। সবার মনে ভীষণ ভয় কাজ করছে। নিশ্চয়ই নীলাকে খোঁজ করা হচ্ছে, অথবা নীলা এখন সব বলে দিবে, সবাই ধরা খাবে। একজন পুলিশ এসে গাড়ির কাগজ দেখতে চাইলো। ড্রাইভার সব কাগজ বের করে দিল। আর একজন পুলিশ গাড়ির জানালার কাছে মাথা দিয়ে নীলাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন ম্যাডাম? শিহাব তো যেন শেষ প্রবীণশক্ত হয়ে গেল। নীলা তখনও শিহাবের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। মাথাটা উঠিয়ে উত্তর দিল, হানিমুনে। সবাই তো অবাক। পুলিশরা একটু হেসে বলল, ঘুম ভালো ভালো, ওকে তাহলে আপনারা যান। গাড়ির কাগজ চেক করে শিহাবদের ছেড়ে দিল পুলিশ। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূরে এসে সবাই অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা তখনও শিহাবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করেই আছে। রবিন বলে উঠল, তুমি পুলিশের কাছে সত্যি বললে না কেন? নীলা চুপ করে আছে। এবার শিহাব বলল, কি বলো? সত্যি বললে না কেন? এখনই তো পুলিশের সঙ্গে চলে যেতে পারতে, সাথে আমাদেরকেও ধরিয়ে দিতে পারতে। নীলা কিছুই বলছে না। রবিন, শিহাব আর ড্রাইভার হতভম্ব ভাবে একে অপরকে দেখছে। সবাই যেন বোবা হয়ে গেছে, এটা কি হলো তাদের সাথে। একদম নীরব ভাবে গাড়ি চলছে। নীলা ঘুমে নাকি সজাগ বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা বাড়ির গেটের ভিতরে গাড়ি ঢুকলো। সবাই গাড়ি থেকে নেমে বাড়ির 4 তলায় উঠে গেল। নীলাকে এক প্রকার টেনে হিঁচড়েই উঠানো হলো। ঘরে ঢুকে সবাই সোফায় বসে আছে। একদম পরিপাটি সাজানো ঘর। নীলা কোনো কথাই বলছে না, সোফায় শুয়ে পড়ল। সবাই একটা ঘরের মধ্যে আছে। নীলার দিকে তাকিয়ে সবার মনেই যেন একই প্রশ্ন, নীলা পুলিশকে পেয়েও কেন সত্যি বলল না? শিহাব কাকে যেন কল দিয়ে বলল, হ্যাঁ ভাই, চলে আসছি, না কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দিল। শিহাব আর রবিনের চোখেও ঘুম। সারা রাত কেউ ঘুমায়নি, তাই শিহাব রবিন পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। মেইন দরজা লক করে দিয়েছে। 3 থেকে 3.5 ঘন্টা ঘুমিয়ে সকাল 10টার সময় ঘুম ভাঙলো শিহাবের। রবিনকে নাস্তা আনতে পাঠালো। নীলার পাশের সোফায় বসলো শিহাব। নীলাও উঠে বসলো, বলল,
আমাকে 2টা ইনহেলার এনে দিবেন। কিসের জন্য? আমার এজমার সমস্যা আছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে পুলিশকে পেয়েও কেন সত্যি বললে না? বলে কি লাভ হতো? কি লাভ হতো মানে? তার কিছুক্ষণ আগেই তো তুমি পালানোর জন্য দৌড়াদৌড়ি করছিলে, তাছাড়া তুমি চাইলে আমাদেরকে ধরিয়ে দিতে পারতে, তুমি তাদের সাথে চলে যেতে পারতে, কিন্তু তা করনি কেন? তুমি না বলেছো বাঁচতে কেনা চায়, তাহলে সুযোগ পেয়েও কেন গেলে না? হ্যাঁ, বাঁচতে কেনা চায়। আমিও চাই, মনে প্রাণে চাই, কিন্তু চাইলেই কি সবকিছু হয়? সবকিছু না হোক, আমাদের থেকে তো রক্ষা পেতে তুমি নিজেই তো পালাতে চেয়েছিলে। হ্যাঁ, পালাতে চেয়েছিলাম। যাদের কাছ থেকে পালাতে চেয়েছি পুলিশের সাথে গেলে আবার তো তাদের কাছেই যেতে হবে। মানে? কিছু না। তুমি জানো এখন তোমার সাথে কি কি হতে পারে বা হবে? হ্যাঁ জানি। প্রথমত আপনারা 2 বন্ধু বা অনেকে মিলে আমাকে রেপ করতে পারেন, দ্বিতীয়ত আরো অনেক ধরনের শারীরিক মানসিক টর্চার, তৃতীয়ত খুন। খুন করে কোথাও ফেলে দিতে পারেন। তাহলে পুলিশকে সত্যি বললে না কেন? নীলা চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। এর মধ্যেই রবিন চলে এলো নাস্তা নিয়ে। শিহাব রবিন খাচ্ছে। নীলার সামনেও খাবার দেওয়া হলো। নীলা শুধু পানি খেলো, আর কিছু না। কিছুক্ষণ পরে শিহাব বলল, খাচ্ছ না কেন? মেরেই তো ফেলবেন, এত দরদ দেখাচ্ছেন কেন? তোমার সাহস অনেক বেশি। আমার হাতের পিস্তলটা কি খেলনা মনে হচ্ছে? একদম না, 100% রিয়েল মনে হচ্ছে, কিন্তু এখন তো মারবেন না, তা বুঝতে পারছি। মারার জন্য এত দূর আনেননি, তাহলে আগেই মেরে ফেলতেন। চুপ, একদম চুপ। একটা কথা বললে ঠোঁট কেটে ফেলবো। বলি একটা খুর বের করে নীলার ঠোঁটের একদম কাছে নিল, যেন এখনই কেটে ফেলবে। নীলা ভয় ভয় বলল, ঠিক আছে, আর কোনো কথা বলবো না। শিহাব ও রবিনের মাথায় একই কথা ঘুরছে, কেন নীলা পুলিশকে সত্যি কথা বলল না? প্রচন্ড শীত, তার সাথে শ্বাসকষ্ট। নীলা একদম অসুস্থ হয়ে পড়ছে, আর মনে মনে একটাই হিসেব মেলাচ্ছে, তাকে কেন কিডন্যাপ করা হলো, কে এই কাজ করাচ্ছে। তবে নীলার মনের সন্দেহ এক জায়গাতেই আটকে আছে। শিহাবের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করলো শিহাব। ভাই, এখানে আমার কতদিন থাকতে হবে? ফোনের ওপাশ থেকে, যতদিন সঠিকভাবে কাজটা শেষ না হবে। কোটি টাকার ব্যাপার। মেয়েটা কেমন আছে? কোনো ঝামেলা করছে না তো? ভাই, ঝামেলা করছে না, কিন্তু এর অবস্থা তো এমনি মরা মরা। ভালোভাবে খেয়াল রাখো, তার যেন কোনো সমস্যা না হয়, যতক্ষণ পর্যন্ত টার্গেট সম্পূর্ণ না হয়। ভাই, কাজ হয়ে গেলে কি করবেন মেয়েটা? সময় মতো বলবো। এখন যা বলছি তাই করো, আর ওই মেয়ের একটা ভিডিও পাঠাও। ভিডিওতে যেন মেয়েটা কথা বলতে না পারে, মুখ বেঁধে ভিডিও করো। আচ্ছা ভাই, ঠিক আছে, বলে ফোন রেখে দিল শিহাব। দুপুর 12টা বাজে। নীলা হাত মুখ ধুয়ে নিল। 3 রুমের বাসা, 2 বেড, ড্রয়িং, ডাইনিং, কোনো বেডেই দরজায় ছিটকিনি নেই। তার মানে এখানে কিডন্যাপিং টাইপের কাজগুলিই করা হয়। নীলা বিছানায় বসে আছে, অনেক খারাপ লাগছে। ফোনে কথা শেষ করে শিহাব এলো। নীলা বলল, ঘরের জানালাগুলো যদি একটু খুলে দিতেন ভালো হতো। না, এ বাসার জানালা খোলা যায় না, চুপচাপ বসে থাকো। নীলা শুয়ে পড়ল। শিহাব মনে মনে ভেবেই যাচ্ছে, নীলা কেন গেল না পুলিশের সাথে। আর এখনো বাঁচার জন্য কোনো রিকোয়েস্ট বা অনুনয় করছে না। তার মুখ দেখে বোঝাই যাচ্ছে না সে কিডন্যাপ হয়েছে, এ নিয়ে তার কোনো চিন্তা আছে কি নেই। সবকিছু কেমন ঘোলাটে লাগছে। 2জন ছেলের সঙ্গে সে একা একটা ফ্ল্যাটে আটকে আছে, কিন্তু তার চোখে কোনো ভয় দেখা যাচ্ছে না। একদম পরিপাটি, সাজানো গোছানো একটা বাসা, সবকিছু আছে বাসার ভেতরে, কিন্তু চারদিকে তাকিয়ে নীলা দেখলো কোন কম্বল নেই। নীলার খুব শীত লাগছে, তাই গুটিসুটি হয়ে শুয়ে আছে। দুপুর 2টা বাজে। শিহাব ও রবিন নীলার রুমে এলো। মোবাইল দিয়ে নীলার ভিডিও করবে। রবিনকে বলল নীলাকে উঠিয়ে ওর মুখ আর হাত বেঁধে দিতে। রবিন বলল, এই মেয়ে, উঠে বসো। নীলা চোখ খুলে তাকালো, কিন্তু উঠছে না। শিহাব বলল, তোমাকে উঠে বসতে বলা হয়েছে, উঠে বসো। নীলা আবার চোখ বন্ধ করে আছে। এবার শিহাব রাগে গিয়ে নীলাকে ধরে টেনে বসাতে গেল, কিন্তু নীলাকে ধরে শিহাব তো অবাক। নীলার গা পুড়ে যাচ্ছে জ্বরে। ও মাই গড, কি হইছে? এর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হায় রে শালার ভেজাল, এখন কি করবি? জলদি যা, মেডিসিন নিয়ে আয়।
আরে শুধু মেডিসিন আনলে হবে না, এই মেয়ে এখনো কিছু খায়নি। ভাই যে আমাকে কি ঝামেলায় ফেললো, আর ভালো লাগে না, ঢাকায় আমার কত কাজ। আচ্ছা যা দুপুরের খাবার আর ওষুধ নিয়ে আয়। রবিন বেরিয়ে গেল খাবার আনতে। শিহাব দরজা বন্ধ করে নীলার রুমে এলো। নীলা নিষ্পাপ শিশুদের মতো চোখ বন্ধ করে শুয়ে আছে। এবার একটু ভালো করে নীলার দিকে খেয়াল করলো শিহাব। মায়াবী মসলিন চেহারা, তার মধ্যে শিহাবের থাপ্পড়ের দাগ কালো হয়ে আছে নীলার মুখে। খোলা চুল, হাতে নীল আর কালো কালারের কাছে চুড়ি পরা, দুই পায়ে ডিজাইন করে মেহেদি দেওয়া। নীলার মাথার পাশে দাঁড়িয়ে আলতো করে কপালে হাত দিয়ে জ্বরটা চেক করলো। 103 ডিগ্রি হবে, আর স্বাভাবিকের থেকে একটু জোরে টেনে শ্বাস নিচ্ছে, বোঝাই যাচ্ছে এজমা সমস্যা আছে। বারবার একটা চিন্তাই শিহাবকে কনফিউজর করে দিচ্ছে, নীলা কেন পুলিশকে সত্যি বলল না? তার কিছুক্ষণ আগেই তো সে পালানোর চেষ্টা করছিল। যাই হোক, এখন আর কিছু না ভেবে নীলার মাথায় পানি পট্টি দেবার জন্য একটা কাপড় ভিজিয়ে নিয়ে তার কপালে দিল। শীতে কাঁপছে নীলা। এ বাসায় হয়তো কেউ থাকে না, তাই বাসায় কোনো লেপ বা কম্বল খুঁজে পেল না শিহাব। আলমারিতেও কোনো কিছু নেই। নীলা শীতে একদম গুটি হয়ে আছে। কিছু না পেয়ে অবশেষে শিহাব তার নিজের জ্যাকেটটা খুলে নীলাকে পরিয়ে দিতে নিল। নীলার বাম হাত ধরে জ্যাকেট পরাতে গিয়ে খেয়াল করলো হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা, একলা পথে, দুঃখিনী আমি। লেখাটা দেখে শিহাব যেন আরো বিস্মিত হলো। এত কোটিপতি বাবার মেয়ে, আর আচরণ একদমই অন্য রকম, আর তার হাতে এমন লেখা কেন? কোনো হিসেবই মিলছে না। যাই হোক, নীলাকে নিজের জ্যাকেট পরিয়ে দিল। নীলা কিছুই বলল না, শুধু শান্ত ভাবে তাকিয়ে আছে। শিহাব বলল, এখনো শীত লাগছে, আমাকে 2টা ইনহেলার এনে দিবেন। নাম বলো। নীলা ইনহেলার 2টার নাম বলল। শিহাব কল করে রবিনকে বলে দিল। নীলা আবার চোখ বন্ধ করে আছে। শিহাব পানিপট্টিটা আবার কপালে দিয়ে দিল। রবিন চলে এলো। ভাত, মাংস, মাছ, ডাল নিয়ে এসেছে, সাথে নীলার ঔষধ। নীলার সামনে একটা প্লেটে অল্প ভাত আর মুরগির মাংস দেওয়া হলো, কিন্তু নীলা চোখই খুলছে না। রবিন বলল, দেখো তোমার ওষুধ খেতে হবে, অল্প ভাত খেয়ে নাও। নীলা না সূচক মাথা নাড়াল। শিহাব বলল, চল আগে আমরা খেয়ে নেই। শিহাব আর রবিন খেয়ে নিল। রবিন বলল, ভাই অবশেষে আমাদেরকে কি কাজে পাঠালো, এগুলো আর ভালো লাগে না। এরপরে সাফ সাফ জানিয়ে দিব এমন কাজ যেন আর না বলে। কিন্তু তাইলেও ঝামেলা আছে, সামনে নির্বাচন, চাইলেই সবকিছু বলা যাবে না। রবিনের ফোন বেজে উঠল। তার মা ফোন দিয়েছে। রবিন তার মায়ের সাথে কথা বলছে। শিহাব একটা প্লেটে ভাত, ডাল আর একটু লেবু নিয়ে মেখে নীলার সামনে বসলো। নীলাকে ধরে বসালো। গায়ে অনেক বেশি জ্বর। ছোট করে এক লোকমা ভাত নীলার মুখের কাছে ধরলো। নীলা শান্ত ভাবে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। শিহাব বলল, জলদি 2 লোকমা খাও, ওষুধ খেতে হবে। নীলার মুখের কাছে ভাত ধরেই আছে। নীলা এবার ভাত নিল, কিন্তু চিবানের আগেই বমি চলে এলো, তাই আর খেতে পারল না। শিহাব আবার নীলাকে শুইয়ে দিল, সবকিছু পরিষ্কার করে রবিনকে বলল স্যুপ নিয়ে আসতে। রবিন বেরিয়ে গেল। শিহাব মনে মনে ভাবছে, এত জ্বর নিয়ে খাবে কিভাবে? মাথায় পানি দিতে হবে, না হলে বিপদ হতে পারে। তাই নীলাকে বলল, তোমার মাথায় পানি দিতে হবে, উঠো। নীলাকে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে গেল। বেসিনের কাছে নিয়ে মগ দিয়ে মাথায় পানি ঢেলে দিচ্ছে। 4-5 মগ ঢালার পরে নীলা আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই আবার বিছানায় শুয়ে দিল। চুলের পানিতে সব ভিজে যাচ্ছে। শিহাব চুল মুছে দিচ্ছে। নীলা শীতে বিছানার চাদর গায়ে দিল। শিহাব কল দিয়ে রবিনকে বলল, আশেপাশে কোথায় মার্কেট আছে, খবর নিয়ে আসিস তো। ফোন রেখে শিহাব বসে আছে। নীলা বলল, আমার ইনহেলার। শিহাব ইনহেলার এনে নীলার হাতে দিল। 2 চাপ ইনহেলার নিয়ে নীলা আস্তে করে বলল, আমাকে কি আমার বাবা কিডন্যাপ করিয়েছে? নীলার কথা শুনে শিহাব তো যেন আকাশ থেকে পড়ল। বিস্ময় নিয়ে নীলাকে বলল, এটা কি বললে? যা মনে হয়েছে তাই বললাম। এমন মনে হবার কারণ? নীলা আর কিছু বলল না। হয়তো বেশি জ্বর থাকার কারণে বলতে ভালো লাগছে না। এর মধ্যেই রবিন চলে এলো স্যুপ নিয়ে। শিহাব একটা বাটিতে স্যুপ নিয়ে নীলাকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে। নীলা খাচ্ছে, আর তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। 5-6 চামচ খেয়ে আর খাবে না, মাথা নাড়ালো। এরপরে শিহাব তাকে নাপা খাইয়ে দিল। নীলা বিছানার চাদর পেঁচিয়ে শুয়ে পড়ল।
শিহাব রবিনকে নিয়ে বেরিয়ে এলো মার্কেটে যাবার উদ্দেশ্যে। মার্কেট থেকে 2টা কম্বল, শীতের পোশাক আর নীলার জন্য 2টা জামা ও এক জোড়া স্যান্ডেল কিনল। প্রায় 2 ঘন্টা পরে বাসায় এলো শিহাব ও রবিন। নীলা তখনও শুয়ে আছে। শিহাব নীলার কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখল। জ্বরটা অনেক কমে গিয়েছে। শিহাব নীলাকে উঠিয়ে বসালো, বাটিতে একটু স্যুপ নিয়ে আবার অল্প করে খাইয়ে দিল। এরপরে নীলার সামনে জামা কাপড়ের ব্যাগটা দিয়ে বলল, ড্রেস চেঞ্জ করে নাও, তোমার জামায় মাটি লেগে আছে। নীলা জামার ব্যাগটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, কেমন কিডন্যাপার, তার কোন ক্ষতি করছে না, তার মতো একটা মেয়েকে একা পেয়েও খারাপ কিছু করছে না, বরং তাকে সেবা যত্ন করছে। আসলে তাদের উদ্দেশ্যটা কি? আর শিহাবকে দেখে মনে হয় ছেলে হিসেবে শিহাব খারাপ না, তাহলে কিডন্যাপার হলো কিভাবে? আবার ভাবছে এখন হয়তো কিছু বলছে না, তার শরীর খারাপ, তাই শরীরটা ভালো হলেই হয়তো অত্যাচার শুরু করে দিবে। এই মেয়ে কি ভাবছো? বলল শিহাব। এই মেয়ে বলছেন কেন? আমার নাম নীলা। ও আচ্ছা, তাই তো, আমার তো মনে ছিল না। তো নীলা ডাকবো নাকি নীলা ম্যাডাম ডাকতে হবে? নীলা আর কিছু না বলে ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। সিঁদুর লাল রঙের একটা, আকাশি রঙের একটা, 2টা ড্রেস এনেছে। নীলা লাল ড্রেসটা পরলো, মনে মনে খুব অবাক হলো, একদম ঠিক মতো লেগেছে, পারফেক্ট সাইজ। কিভাবে একদম সঠিক সাইজের ড্রেস আনলো তার জন্য? আবার মনে মনে ভাবলো কিডন্যাপার তো হয়তো মাঝে মাঝেই এমন কিডন্যাপ করা বিভিন্ন মেয়েদের জন্য ড্রেস কিনে অভ্যাস হয়ে গেছে, তাই হয়তো সহজেই মাপটা বুঝতে পারে। অনেকক্ষণ হয়ে গেল ওয়াশরুম থেকে বের হচ্ছে না নীলা। এতক্ষণ কি করছে ভেবে শিহাব দরজায় নক করে আওয়াজ দিল, তুমি ঠিক আছো? নীলা দরজা খুলে বেরিয়ে এলো। এমনিতেই নীলা অনেক সুন্দর ও মায়াবী চাহনি, তার মধ্যে লাল ড্রেসে একদম নজরকাড়া সুন্দর লাগছে। শিহাব এক ধ্যানে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা তার দিকে তাকাতেই শিহাবের ধ্যান ভাঙলো, চোখ সরিয়ে নিল। নীলা বলল, ধন্যবাদ। এরপরে শিহাব একটা শীতের চাদর নীলার হাতে দিল। নীলা চাদর পেঁচিয়ে বিছানায় বসতে বসতে বলল, এভাবে সেবা যত্ন করতে থাকলে তো প্রেমে পড়ে যাবেন, সবশেষে মারবেন কিভাবে? নীলার কথা শুনে রাগান্বিত চোখে নীলার সামনে দাঁড়ালো শিহাব। পকেট থেকে পিস্তলটা বের করেই নীলার কপালে ধরে বলল, তোমাকে মারতে সবশেষের প্রয়োজন হতো না, এখনই মেরে ফেলতাম, শুধু বাঁচিয়ে রাখতে বলেছে কিছুদিন, তাই বাঁচিয়ে রাখার জন্য সেবা যত্ন করছি, যাতে অসুস্থ হয়ে মরে না যাও। আর একটা উল্টাপাল্টা কথা বললে বাঁচিয়ে রাখার প্রয়োজন বোধ করব না, সোজা পরপারে পাঠিয়ে দিব। শিহাবের এমন ভয়ঙ্কর আচরণ দেখে নীলা সত্যি সত্যি একটু ভয় পেয়ে গেলে, মনে হচ্ছিল এখনই গুলি করে দিবে। নীলা কাঁপা কাঁপা গলায় বলল, সরি, আর কোন কথা বলবো না। আসলে আমাকে কেউ কোনোদিন এভাবে সেবা যত্ন করেনি তো, তাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। বড় হবার পরে অসুস্থ হলে আপনার মতো এমন ভাবে কেউ কোনোদিন আমাকে খাইয়ে দেয়নি। নীলা কথাগুলো বলছে আর তার চোখ দিয়ে নীরবে পানি ঝরছে। শিহাব পিস্তলটা নীলার কপাল থেকে সরিয়ে আবার পকেটে রেখে দিল। নীলা আবার শুয়ে পড়ল। রাত 9টা বাজে। শিহাব কার সাথে যেন মোবাইলে কথা বলছে, বারবার করে একটা কথা বলছে, ভালো করে খবর নেই। নীলা শিহাবের কথাগুলো শুনছিল, কিছু বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। নীলার গা ঝাঁকুনি দিয়ে আবার জ্বর আসছে, খুব শীত লাগছে, তাই বিছানায় রাখা নতুন কম্বলটা গায়ে দিয়ে চুপ করে শুয়ে আছে। শিহাব আর রবিন পাশের রুমে বসে কার্ড খেলছে। নীলার ওই কথা শোনার পর থেকে তার মেজাজটা একটু খারাপ হয়ে আছে শিহাবের, তাই রাত 11টা বেজে গেল, এর মধ্যে একবারও নীলার রুমের দিকে এসে দেখেনি, নীলাকে কিছু খেতেও দেয়নি। এদিকে নীলার জ্বর অনেক বেশি বেড়ে গেছে, জ্বরের ঘোরে কি যেন বলছে সে। শিহাব রবিন রাতের খাবার খেয়ে বসে আছে। শিহাব রবিনকে বলল নীলাকে খাবার দিয়ে আসার জন্য। রবিন খাবার নিয়ে নীলাকে ডাকছে, নীলা কোনো সাড়া দিচ্ছে না। নীলার কোকানিরও শব্দ পেয়ে রবিন নীলার কপালে হাত দিয়ে দেখলো অনেক জ্বর পুড়ে যাচ্ছে। সাথে সাথে শিহাবকে ডাক দিল। শিহাব এসে দেখে নীলা জ্বরে কোকাচ্ছে। নীলার দিকে তাকাতেই মনে পড়ে গেল নীলা তাকে বলেছিল প্রেমে পড়ে যাবার কথা। কথাটা মনে পড়তেই শিহাবের আবার মেজাজ খারাপ হয়ে গেল। রবিনকে বলল, তুই ওর মাথায় পানি পট্টি দে। শুধু পানি পট্টি দিলে কাজ হবে না, মাথায় পানি দিতে হবে অনেক জ্বর। আর এখনো কিছু খাইনি, খালি পেটে ওষুধও দেয়া যাবে না, এত জ্বর থাকলে বিপদে পড়তে পারি, যদি হসপিটালাইজ করা লাগে তাহলে কি করবি? কোনোভাবেই হসপিটালে নেওয়া যাবে না। হুম, হাত পায়ে তেল মালিশ করলে ভালো হতো। তুই আগে মাথায় পানি ঢাল।
রবিন বালতিতে করে পানি এনে নীলাকে বিছানায় ঘুরিয়ে শুইয়ে দিল যাতে মাথায় পানি ঢেলে দিতে পারে। শিহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জ্বরে নীলার মুখ মলিন হয়ে আছে, ফ্যাকাশে লাগছে। রবিন নীলার মাথায় পানি ঢালার জন্য চুলে হাত দিয়ে চুলগুলো সোজা করে দিচ্ছে যাতে পানি ঢালতে সুবিধা হয়, কিন্তু দৃশ্যটা দেখে শিহাবের কেমন যেন লাগলো, ভালো লাগলো না। তাই রবিনকে বলল, রবিন তুই নিচে গিয়ে চারদিকটা একবার ভালো করে চেক করে আয়, আমি মাথায় পানি ঢেলে দিচ্ছি। আর কোনো দোকান খোলা পেলে সরিষার তেল নিয়ে আসিস। ওকে বস বলে রবিন বেরিয়ে গেল। শিহাব নীলার কপালে হাত দিয়ে জ্বরটা চেক করলো। অনেক জ্বর মাপতে হবে, তাই থার্মোমিটার নিয়ে নীলার জ্বরটা মেপে নিল 104-এর কাছে জ্বর। আর দেরি না করে নীলার মাথায় পানি ঢালা শুরু করে দিল। জ্বরের ঘোরে নীলা বারবার করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি সব বলে দিব। শিহাব নিজের ভেজা হাত দিয়ে নীলার মুখ মুছে দিল। মনে মনে বলল, তোয়ালে ভিজিয়ে গা মুছে দিতে হবে, না হলে জ্বর কমবে না। কিন্তু কিভাবে? নীলা একটা মেয়ে মানুষ, কিভাবে তার গা মুছবে? আবার ভাবলো এভাবে ফেলে রাখলে মারা যাবে। একটা তোয়ালে ভিজিয়ে নীলার 2 হাত, মুখ আর পায়ের পাতা গুলো মুছে দিল। এর মধ্যেই শিহাবের মোবাইল বেজে উঠল। হ্যালো। মোবাইলে অপর প্রান্তের কথা শুনে শিহাব আশ্চর্য হয়ে গেল। বলল, কি বলছিস এসব? ভালো করে খোঁজ নে, একটু ভুল হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কোটি টাকার ব্যাপার, হাতছাড়া করা যাবে না, ভালো করে খবর নে। বলেই ফোন রেখে দিল শিহাব। তবে তার কপালে পড়ে গেল চিন্তার রেখা। রবিন এলো, সরিষার তেল পায়নি কোথাও, এত রাতে সব বন্ধ হয়ে গিয়েছে। শিহাবের মুখের দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? স্বপন ফোন করেছে একটু আগে। কি বলল? ওই রুমে চল। নীলার মাথায় একটা পানি পট্টি দিয়ে শিহাব রবিন পাশের রুমে গিয়ে আস্তে আস্তে আলোচনা করছে। রবিন বলল, ভাই ভালো করে খবর নে, কোন ভুল হলে সমস্যা। 10 লাখ টাকার ব্যাপার, সামনে আমাদের টাকার প্রয়োজন আছে। 1 সপ্তাহে 10 লাখ টাকা পাওয়া এত সহজ না। আচ্ছা আরো কিছুদিন দেখি, এখন নীলাকে কিছু খাওয়াতে হবে, না হলে আমছালা সবই যাবে। বলে একটা ম্যাগি স্যুপ রান্না করছে শিহাব। একটা বাটিতে অল্প স্যুপ নিয়ে ছোট চামচ দিয়ে একটু একটু করে নীলাকে খাইয়ে দিচ্ছে। অল্প খেয়ে আর খাবে না, মাথা নাড়াল নীলা। এরপরে আবার 2টা নাবা খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিল। নীলা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এখন একটু আরাম লাগছে। শিহাব ও রবিন পাশের রুমে ঘুমাতে চলে গেল। রাত 2টা বাজে। নীলা উঠে একটু পানি খেলো। এখন জ্বরটা মনে হয় অনেক কমে গেছে, শরীরটা খুব ভালো লাগছে। 2 চাপ ইনহেলার নিয়ে নীলা আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে বেশি করে মাথায় পানি দিল নীলা। শরীরটা অনেক ভালো লাগছে, মনে হয় জ্বরটা নেই। পুরো ঘরটা ঘুরে দেখলো শিহাব রবিন কেউ ঘরে নেই। সকাল 11টার দিকে নাস্তা নিয়ে ঘরে এল শিহাব। এসে দেখেন নীলা বিছানায় বসে বসে স্যুপ খাচ্ছে। শিহাব জিজ্ঞেস করল, স্যুপ পেলে কোথায়? বেশি ক্ষুধা লেগেছিল, রান্নাঘরে গিয়ে দেখি স্যুপের প্যাকেট পড়ে আছে, তাই স্যুপ রান্না করে নিলাম। তোমার জ্বরটা কি আছে? না নেই, যেই সেবা করেছেন জ্বর না সেরে আর থাকতে পারলো না। বেশি কথা বলতে নিষেধ করেছি তোমাকে। আর কিছু বলবো না। পরোটা আর ভাজি খাচ্ছে শিহাব। নীলাকে সাধলো, কিন্তু নীলা খেলো না। একটু পরে রবিন এল। শিহাব নীলাকে শক্ত করে ধরল। রবিন নীলার 2 হাত আর মুখ বেঁধে দিল। আকস্মিক এমন ঘটনায় নীলা কিছুই বলতে পারলো না। ভয় নীলার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, মুখ বেঁধে দেয়াতে কিছুই বলতে পারছে না। নীলাকে বিছানায় বসিয়ে শান্তভাবে শিহাব বলল, ভয়ের কিছু নেই, তোমার হাত মুখ বেঁধেছি, ছোট্ট একটা ভিডিও করব, তাই চুপ করে বসে থাকো। নীলা বসে আছে, শিহাব তার একটা ভিডিও করলো, মাত্র 1 মিনিটের ভিডিও। এরপরেই নীলার হাত মুখের বাঁধন খুলে দিল। শিহাবরা আবার কোথায় চলে গেল। বিকেল 4টার সময় চাইনিজ নিয়ে বাসায় এলো। শিহাব একটা প্লেটে খাবার নিয়ে খাচ্ছে। নীলাকেও খেতে বলল, কিন্তু নীলা বসে আছে। শিহাব বলল, আবার জ্বর আসলো নাকি? না, সামান্য আছে, 100+ নাবা খেয়ে নিয়েছি। তাহলে এখন একটু রাইস খেয়ে নাও। না, ইচ্ছে করছে না। জানেন, ছোটবেলা থেকে দেখছি বাবা সপ্তাহে 3-4 দিনই রাতের বেলা সঙ্গে করে নতুন নতুন বান্ধবী নিয়ে আসতো, বলতো তার গেস্ট। তারপরে গেস্ট নিয়ে সারা রাত গেস্ট রুমে কাটিয়ে দিত। এ নিয়ে আমার মায়ের তেমন কোনো মাথা ব্যথা ছিল না, কারণ তার নিজেরও যে অনেক বন্ধু আছে। বাবাকে কিছু বলতে গেলে নিজেও যে ধরা খেয়ে যাবে, তাই কিছু বলতো না। বাবা টাকাই ছিল তার কাছে প্রধান, টাকা পেলেই আর কিছুর প্রয়োজন ছিল না তার।
আমার বড় বোনও ঠিক তাদের মতোই বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয়া, ডিজে পার্টিতে ঘোরা, অনেক রাত করে বাসায় ফেরা, এগুলোই তার নিত্যদিনের রুটিন। তাদের সবার মাঝে ওই ঘরে আমি যেন অন্য জগতের কেউ। কাজের বুয়া রহিমা খালাই ছিল আমার একমাত্র আপনজন। তিনি আমাকে বড় করেছেন, আদর করেছেন, কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়ি একদিন রহিমা খালার ছেলে এসে রহিমা খালাকে নিয়ে গেল। আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। তারপর থেকে ক্লাসের 2-3 জন বান্ধবীই ছিল আমার আপনজন। এভাবে আমার দিন কাটছিল, বেশ ভালোই ছিলাম, কিন্তু জীবনের ঝড় শুরু হয়ে যায় 3 মাস আগে হঠাৎ করে একদিন রাতে অনেক মদ্যপান করে আমার বাবা আমার রুমে প্রবেশ করে। প্রথমে বিষয়টা বুঝতে পারিনি, পরে বুঝলাম বাবা আমার সাথে জঘন্য কিছু করার চেষ্টা করছে, যা একটা মেয়ে হয়ে কল্পনাও করার মতো না। অবশেষে খুব কষ্ট করে নিজেকে রক্ষা করে রুম থেকে বেরিয়ে এলাম। ভেবেছিলাম আমার লম্পট বাবা বেশি মদ খেয়ে মাতাল হয়ে এমনটা করতে চেয়েছে, কিন্তু না, আমি খেয়াল করে দেখলাম আমার নিজের বাবা আমার দিকে অন্য নজরে তাকাচ্ছে। তারপর থেকে সবসময় নিজের রুমের দরজা ভালো করে বন্ধ করে থাকতাম। কিন্তু বাবা হয়ে কেন এমন করছে তার সঠিক উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আর এখন যখন কিডন্যাপ হয়েছি, এটাও মনে হচ্ছে বাবা করিয়েছে আমাকে। আপনারা কি করবেন তা আমি জানি না, অবশ্যই নিয়ে কোন ভয় নেই আমার। আমি যেভাবে বেঁচে ছিলাম ওইটাকে বাঁচা বলে না, তাই মৃত্যুকেও ভয় পাই না। শুধু একটা কথা জানার খুব ইচ্ছা, যদি বলতেন শান্তি পেতাম। কি? আমাকে কি আমার বাবাই কিডন্যাপ করিয়েছে? সেটা আমার জানা নেই। হুম। আপনাদের কাজ হয়ে গেলে কি আপনি নিজে আমাকে মারবেন? বলে কাঁদতে কাঁদতে শিহাবের কাঁধে মাথা রাখল নীলা। হুম, নিজেই মারব। বলে শিহাব নীলাকে বসিয়ে মুখের সামনে এক লোকমা খাবার এগিয়ে দিল খাইয়ে দেবার জন্য। নিল। তবে শিহাবের মুখে খুব চিন্তার ভাব ফুটে উঠেছে, কি যেন হিসেব মেলাচ্ছে শিহাব। খাবার খেয়ে শিহাবের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় নীলা বলল, আবারও বলছি, আপনার মতো এভাবে কেউ কোনোদিন আমাকে খাইয়ে দেয়নি। নীলার চোখ দিয়ে পানি ঝরছে। শিহাব কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক পরে রবিনা আর শিহাব একসাথে এল। নীলা বলল, আমাকে একটু বাইরে নিয়ে যাবেন অথবা ছাদে? একটা কথা বললে এখনই গুলি করে মেরে ফেলবো, বলল শিহাব। কি কারণে? শিহাবের মেজাজ অনেক খারাপ, হঠাৎ করে একটা মোবাইল আছড়িয়ে ভেঙে ফেলল। নীলা ভয়তে একদম চুপ হয়ে গেল। রাত 11টা বাজে। খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল নীলা। সামান্য জ্বর ভাব আছে। শিহাব আর রবিনও শুয়ে পড়ল। রাত 2টায় হঠাৎ নীলার মুখ চেপে ধরল কেউ। নীলা হাত পা ছুটাছুটি করার আগেই তার এক হাত আর পা দিয়ে নীলাকে চেপে ধরল, আস্তে করে ফিসফিস করে বলল, নীলা, আমার কথা শোন, আমাকে ভরসা কর, কোনো শব্দ করো না। এখন তুমি কোনো শব্দ করলেই বিপদে পড়বে। আমার কিছু হবে না, কিন্তু তোমার বিপদ হবে। নীলার কানের কাছে মুখ নিয়ে একদম ফিসফিস করে কথাটা বলল শিহাব। প্লিজ নড়াচড়া করো না, আমার পাশে চুপ করে শুয়ে থাক। শিহাবের কথা নীলা কিছুই বুঝতে পারছে না, তবে নীলার মুখ চেপে ধরাতে কম্বলের নিচে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। নীলা হাত পা নাড়াচ্ছে না, তবে মাথা নাড়াচ্ছে। শিহাবকে তার কষ্ট বোঝানোর চেষ্টা করছে। শিহাবও হয়তো বুঝতে পেরেছে, তাই নীলার মুখ ছেড়ে দিয়েছে। ঘরে কোনো জানালা খোলা নেই, দরজাটাও একদম চাপিয়ে দিয়েছে। সিটকুনি নেই, তাই বন্ধ করতে পারেনি। রুমটা গুটগুটে অন্ধকার। এবার নীলা কিছু একটা বুঝতে পারলো, তাদের পাশের রুমে কেউ এসেছে, কিছু লোকের কথা শোনা যাচ্ছে। শিহাব নীলার পাশেই শুয়ে আছে, পিস্তলটা বের করে বালিশের নিচে রাখলো। নীলাও আর কিছু বলল না। শিহাবের পাশে চুপ করে শুয়ে রইল। কিছুই যে মাথায় আসছে না, কি হতে যাচ্ছে তার সাথে। একটু পরে শিহাব আবার নীলার কানের কাছে গিয়ে বলল, আশরাফ চৌধুরী কি তোমার আপন বাবা? কথাটা শুনেই কি মনে করে নীলা শিহাবকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে কাঁদছে। নীলা ভয় নেই। এভাবেই আরো 1 ঘন্টা কেটে গেল। রাত 3টা বাজে। শিহাব আস্তে করে উঠে রুমের দরজা ফাঁকা করে দেখলো পাশের রুমের কি অবস্থা। রবিন সোফায় শুয়ে আছে, অন্য রুমটার দরজা চাপানো। শিহাব আস্তে করে মেইন দরজাটা গিয়ে খুলে এলো। রবিন ফিসফিস করে বলল, কি করছিস? চুপ, কোনো কথা বলিস না। আমি বেরিয়ে গেলে আস্তে করে দরজাটা বন্ধ করে দিস। বলে শিহাব আগে তার কাঁধের ব্যাগে দ্রুত করে টুকটাক জিনিসপত্র নিয়ে নিল। এরপরে নীলাকে রুম থেকে নিয়ে বাইরে চলে এলো।
দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেট বন্ধ, দারোয়ানও নেই আশেপাশে। শিহাব দারোয়ানের নাম্বারে ফোন দিল, কিন্তু নাম্বার বন্ধ। এখন কিভাবে বের হবে? নীলার মুখের দিকে তাকালো। নীলাকেও খুব চিন্তিত দেখাচ্ছে, তাছাড়া নীলার শরীরটাও খুব দুর্বল। গতকাল রাতেও ভীষণ জ্বর ছিল, আজ এখন জ্বরটা নেই, কিন্তু দুর্বলতা কাটেনি। শিহাব বলল, আমার সাথে গেটের উপর দিয়ে টপকাতে পারবে? আমি ধরে ধরে উঠাবো। নীলা গেটের দিকে তাকিয়ে দেখলো গেটটা অনেক উঁচু, তারপরও হ্যাঁ সূচক মাথা নাড়ালো। শিহাব আগে গেটের উপর উঠে নীলার দিকে হাত বাড়াল। এক হাতে গেট ধরে, অন্য হাতে শিহাবের হাত ধরে অনেক কষ্ট করেই উঠল নীলা। অবশেষে গেট পার হলো দুজন। একদম নির্জন রাস্তা, রাত 3:30 বাজে। হঠাৎ নীলা বলল, আমরা কোথায় যাচ্ছি? জানি না। ওই বাসায় কাদের শব্দ পেলাম। কারা আসছে? এখানকার একজন প্রভাবশালী নেতা ও তার কিছু মাদার ফ্রেন্ড একটা মেয়ে নিয়ে আসছে। উপর থেকে আমাকে বলা হয়েছে তাদেরকে ঘরে ঢুকতে দিতে, কিন্তু তারা যদি তোমাকে দেখে ফেলতো সমস্যা হতো। ওই মেয়ের সাথে সাথে তোমাকেও তাদের সঙ্গে সঙ্গী বানাতে চাইতো। তাই রবিন তাদেরকে বলেছে এই রুমে আমি ঘুমিয়ে আছি, আমার অনেক জ্বর, তাই এই রুমে আপাতত আসেনি, কিন্তু বলা তো যায় না যদি হুট করে চলে আসে। তাই তোমাকে নিয়ে চলে এলাম, ওখানে থাকা বিপজ্জনক। তার মানে আপনার সাথে থাকলে বিপদ হবে না? বলে শিহাবের দিকে তাকিয়ে আছে নীলা। মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। আর কমপ্লিট হয়ে গেলে জানে মেরে ফেলবো। বলে নীলার দিকে তাকালো শিহাব। নীলা শিহাবের হাত ধরে বলল, যদি আপনি মারেন তাহলে সমস্যা নেই, তবে অন্য কারো হাতে যেন মৃত্যুটা না হয়। দুজনেই আস্তে আস্তে হাঁটছে। এরপরে নীলা আবার বলল, আমাকে নিয়ে এভাবে খোলা হাঁটছেন, আমি যদি লোকজনের সামনে গিয়ে চিৎকার করে বলি আমি কিডন্যাপ হয়েছি? আপনি আমাকে কিডন্যাপ করেছেন বলতে চাইলে তো সেদিন পুলিশকেই বলে দিতে, যেহেতু সেদিন বলনি তাই আজও বলবে না। তারপরও যদি বলি, আমার থেকে ছাড়া পেলেও ভবিষ্যতে অন্য কারো হাতে আবার কিডন্যাপ হবে। হুম। আসল শত্রুকে খুঁজে বের করতে না পারলে আমার থেকে পালিয়ে লাভ হবে না। তাহলে বলুন আসল শত্রুটাকে? এই মুহূর্তে তোমার সব থেকে বড় শত্রু আমি, এটাই মাথায় রাখো। কিন্তু আপনাকে তো শত্রু শত্রু লাগছে না। ও আচ্ছা, তাহলে শত্রু লাগার মতো কিছু করি? না না, কিছু করতে হবে না, এমনিতেই অনেক শত্রু শত্রু লাগছে। বলে চুপ হয়ে সামনে তাকিয়ে হাঁটছে নীলা। পাশে পাশে হাঁটছে শিহাব। দুজন হাঁটতে হাঁটতে প্রায় একটা বড় রাস্তার মোড়ে চলে এলো। দূরে একটা সিএনজি দেখা যাচ্ছে। শিহাব নীলাকে নিয়ে ওই পথেই হাঁটছে। একদম সিএনজির সামনে চলে এলো। ড্রাইভারের সাথে কথা বলে সিএনজিতে উঠে বসলো। প্রায় 1 ঘন্টা পরে সমুদ্রের কাছাকাছি এসে সিএনজি থামলো। নীলাকে নিয়ে সমুদ্রের দিকে হাঁটছে শিহাব। শিহাবের ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করে বলল, তুই এখন কারো সাথে কিছু বলবি না, কিছুক্ষণ পরে আমি তোকে সব বলবো, তোর কি করতে হবে। বলে শিহাব ফোন রেখে দিল। কে কল দিয়েছে? আপনার বন্ধু রবিন, বলল নীলা। কোনো প্রশ্ন করবে না, একদম চুপচাপ হাঁট, না হলে মেরে এই সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে যাব। সমুদ্র থেকে একটু দূরে ঝাউবনের মধ্যে বসে পড়ল শিহাব। নীলা দাঁড়িয়ে আছে। শিহাব তাকে বসতে বলল। নীলার একটু একটু ভয় করছে। একদম নিরিবিলি জায়গা, চারদিকে কাউকে দেখা যাচ্ছে না। প্রায় সকাল হয়ে আসছে। শীতের সকাল হওয়াতে কুয়াশায় ঢেকে আছে চারদিক। কিছুক্ষণ পরে নীলাও বসলো শিহাবের পাশে। দুজনই চুপচাপ করে বসে আছে। হঠাৎ করে শান্ত গলায় শিহাব বলল, এখন যদি আমার ফাঁসি হয়ে যায় বা কেউ আমাকে মেরে ফেলে, তুমি কি আনন্দিত হবে? নীলা একটু অবাক হয়ে বলল, এর মানে কি? না, কিছু না। তাহলে হঠাৎ এমন কথা বললেন কেন? তোমার কাছে একটা গুপ্ত মোবাইল আছে নীলা, সেটা আমাকে দিয়ে দাও। আমি ভালো করেই জানি তুমি গোয়েন্দা বিভাগের সাথে যোগাযোগ করছো। আর ওই দিনের পুলিশগুলো তোমার মোবাইল সিম ট্র্যাকিং করেই আমাদের পিছু পিছু এসেছিল। শিহাবের কথা শুনে নীলার মাথায় আকাশ ভেঙে পড়ল। অনেক ভয় ভয় ঢুক গেছে। এরপরে শিহাব আবার বলল, সেদিন রাতে তোমার 104 ডিগ্রি জ্বর ছিল, তোমার কোন হুঁশ ছিল না। তোমার গা মুছে দিতে গিয়ে বুঝতে পেরেছিলাম তোমার কাছে মোবাইল আছে। এরপরে মোবাইলের সব মেসেজগুলো দেখলাম। আশা করি বাকিটা তুমি বুঝতে পেরেছো। এবার মোবাইলটা আমার হাতে দাও। নীলা আর কোন কথা না বলে শিহাবের হাতে মোবাইলটা বের করে দিল। শিহাব মোবাইলটা হাতে নিয়ে কি যেন মেসেজ লিখে সেন্ড করে দিল। এরপরে মোবাইল বন্ধ করে দিল।
এরপরে রবিনকে কল দিয়ে বলল, রবিন তুই এখনই ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যা, কোন দিকে তাকাবি না, সাথে কোন ব্যাগ নিবি না, আর তোর পার্সোনাল সিমটা রেখে বাকি সিমগুলো নষ্ট করে ফেলে দে, কেউ যেন বুঝতে না পারে তুই কোন দিকে যাচ্ছিস, আর ওই মোবাইল সেটটাও আর অন করবি না, শুধু পার্সোনাল মোবাইলটা অন রাখবি, আমার কথা কিছু জিজ্ঞেস করলে এক কথায় বলবি জানিস না কিছু, এখন রাখি বলেই ফোন রেখে দিল শিহাব। এরপরে রবিনের ফোনে কি যেন মেসেজ সেন্ড করে দিল, চারদিকে হালকা ফর্সা হয়ে আছে কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, কনকনে ঠান্ডা। নীলার দিকে তাকিয়ে হঠাৎ করে নীলাকে আঁকড়ে ধরে নীলার চাদরের নিচ দিয়ে পেটে পিস্তল ধরে বলল, আমার পিস্তলটা শব্দবিহীন, তাহলে মেরে ফেলুন, কেউ টের পাবে না। হুম, এখনো সময় হয়নি, সময় হলে মারতে দেরি হবে না। হুম, মৃত্যুটা যেন আপনার হাতেই হয়, বলে নীলা বসে পড়ল। সকাল হয়ে গেছে, চারদিকে একজন মানুষ দেখা যাচ্ছে। শিহাব নীলার হাত ধরে দাঁড় করালো, বলল, এখন যেতে হবে। কোথায়? আমি যেখানে নিয়ে যাব, বলে নীলার হাত ধরে সামনে হাঁটা শুরু করে দিল। অনেকগুলো নৌকা দাঁড় করানো আছে, অনেক বড় বড় নৌকা, দেখে মনে হচ্ছে মাছ ধরার নৌকা। সাধারণত এই নৌকা দিয়েই জেলেরা সমুদ্রে মাছ ধরে। অনেকক্ষণ নৌকা ঘাটে বসে আছে শিহাব ও নীলা, কিন্তু কোন মাঝিকে দেখা যাচ্ছে না। নীলা বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবো। এত সকালে এখানে খাবার পাওয়া যাবে না। তাহলে আমি আর পারছি না, আমার খুব ক্লান্ত লাগছে, একটু একটু মাথা ঘুরাচ্ছে, আমার এখনই ঘুমাতে হবে। নীলার দিকে তাকিয়ে খেয়াল করলো, আসলেই নীলার চোখ মুখে অনেক ক্লান্তির ছাপ পড়ে গিয়েছে। তাই ঘাটে ভিড়ানো একটা নৌকার উপরে ধরে উঠালো নীলাকে, বিশাল বড় নৌকা। শিহাব নৌকার এক পাশে বসে নীলাকে বলল, এখানে কিছুক্ষণ শুয়ে থাকো। শক্ত কাঠের উপরে কিভাবে শু? এই ব্যাগটা নিয়ে ব্যাগের উপরে শুয়ে থাকো। নীলা তাই করলো, ব্যাগটা রেখে ব্যাগের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লো। একটু পরেই নীলা ঘুমিয়ে পড়লো। শিহাব ঘুমন্ত নীলার দিকে তাকিয়ে আছে। সকালের আলোতে নীলার মুখ যেন চাঁদের মতো জ্বলছে। নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছে নীলা। শীতল বাতাসে চুলগুলো হালকা উড়ে চোখে মুখে পড়ছে। চাদরের ফাঁকা দিয়ে একটা হাত বেরিয়ে আছে, যার মাঝখানে মেহেদি দিয়ে লেখা, একলা পথে দুঃখিনী আমি। এর আগেও এই লেখাটা কয়েকবার দেখেছে শিহাব। যতবার এই লেখাটার দিকে তাকায় ততবারই শিহাবের মনে নানান রকমের প্রশ্ন ঘুরতে থাকে, মুখে চিন্তার ছাপ চলে আসে। একটা কথাই কোনোভাবে মিলাতে পারছে না শিহাব, আশরাফ চৌধুরী কি আসলেই নীলার আপন বাবা? এটা কিভাবে সম্ভব? নীলার কথার সাথেও যেন কিছুতেই মেলাতে পারছে না। একটা পুরুষ যতই খারাপ হোক না কেন, একটা বাবা তো কখনোই এত খারাপ হতে পারে না। তাহলে কি হতে পারে? আর নীলাকে কিডন্যাপিং এর পিছনে কি তার বাবার হাত থাকতে পারে? আর নীলা গোয়েন্দা বিভাগের সাথেই বা কেন আগে থেকেই যোগাযোগ করে রেখেছে? এমন অনেক প্রশ্ন ঘুরছে শিহাবের মাথায়। এর মধ্যেই তার ফোন বেজে উঠল। কিন্তু শিহাব রিসিভ করছে না। দুইটা মোবাইলই অনবরত বেজে যাচ্ছে, কিন্তু একটাও রিসিভ করছে না শিহাব। একটা মোবাইল সাইলেন্ট করে দিল, অন্যটা বন্ধ করে দিল। ওইদিকে শিহাব নীলাকে নিয়ে প্রথমে যে বাড়িতে উঠেছিল সেখানে কয়েকজন এসে পুরো বাসাটা তন্ন তন্ন করে খুঁজে দেখলো। শিহাবের নাম্বারে ফোন দিয়ে যাচ্ছে, নাম্বার বন্ধ। রবিনের নাম্বারও বন্ধ। দারোয়ানকে গিয়ে 2-3টা থাপ্পড় মারলো, কিন্তু দারোয়ানও কিছু বলতে পারলো না। কোথায় আছে শিহাব? নীলা? নীলা ঘুমিয়ে আছে। হঠাৎ নৌকা স্টার্ট দেওয়ার শব্দে ঘুম ভেঙে গেল। এক লাফে উঠে বসে বলল, শিহাব এখনই নৌকা থামান, আমি কোনোদিন নৌকায় চড়িনি, আমার খুব ভয় করছে, প্লিজ এটা থামাতে বলেন। ভয়ের কিছু নেই, আমি তো আছি। আপনাকেই তো বেশি ভয় করছে, সমুদ্রের মাঝে নিয়ে ফেলে দিবেন। তাহলে তো সমস্যা হওয়ার কথা না, তুমি তো আমার হাতেই মরতে চাও। হ্যাঁ মরতে চাই, কিন্তু পানিতে ডুবে না, আমি সাঁতার জানি না, প্লিজ এটা থামান। বলেই যাচ্ছে নীলা, বলতে বলতে কেঁদে ফেলল। শিহাব গিয়ে নীলার একদম পাশে বসলো, এক হাত দিয়ে নীলাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরলো, আর বলল, ভয় নেই, কিছু হবে না, তুমি সাঁতার না জানলেও আমি সাঁতার জানি, তোমাকে ডুবতে দিব না। বলে অন্য হাত দিয়ে একটা প্যাকেট থেকে পরোটা আর ভাজি বের করে নীলাকে খাইয়ে দিতে চাইলো, কিন্তু নীলা এত বেশি ভয় পাচ্ছে খাবার মুখে নিল না। মাঝি ভাই দুজন হাসছে, নীলা শক্ত হয়ে বসে আছে। শিহাব বলল, মাঝি ভাই আপনারা কি গান জানেন? না রে ভাই। নীলা তুমি গান জানো? একটা গান গাও, দেখবে সব ভয় চলে গেছে। নীলা কিছু বলছে না, শক্ত হয়েই বসে আছে। সমুদ্রের ঢেউয়ের সাথে শিহাবকে শক্ত করে ধরে আছে।
শিহাব এক হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে আছে নীলাকে। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা যেন জনম জনম ধরে একে অপরকে ভালোবাসে, কেউ কাউকে হারাতে দিবে না কোনোদিন। সমুদ্রে জোয়ার শুরু হয়েছে, বিশাল বড় বড় ঢেউয়ে নৌকা উপরে উঠছে আর নামছে। নীলা ভয়ে জোরে জোরে চিৎকার করে উঠছে। মাঝি ভাই বলল, আমরা তো গান জানি না, আপনি একটা গান গায়াফার ভয় ভাঙান। নীলা চিৎকার করেই যাচ্ছে। এটাই স্বাভাবিক, সমুদ্রের মাঝে নৌকায় চড়া এত সহজ ব্যাপার না, সাধারণ মানুষের জন্য এটা অনেক বড় ভয়ঙ্কর বিষয়। নীলাকে শক্ত করে দুই হাতে জড়িয়ে আছে শিহাব, কিছুতেই শান্ত হচ্ছে না নীলা। চারদিকে যতদূর চোখ যায় গভীর সমুদ্র ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ভয়ে অস্থির হয়ে এক পর্যায়ে কেঁদে কেঁদে নীলা বলল, এর থেকে ভালো এখনই আমাকে গুলি করে মেরে ফেলেন, আমি আর পারছি না, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে। নীলা কাঁপছে। নীলার মুখের দিকে তাকিয়ে দেখলো নীলার ঠোঁট কাঁপছে, চোখ হয়ে আতঙ্কিত হয়ে আছে, চোখের পানি গড়িয়ে ঘাড়ে এসে পড়ছে। কি যেন ভেবে হঠাৎ করে শিহাব গান ধরল, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর, তোমায় কত ভালোবাসি, বোঝা বোঝা কেমনে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। অনেক জোরে গলা ছেড়ে গানটা গাইল শিহাব। বিশাল সমুদ্রের মাঝে তার এই গান নীলার মনে এক অজানা ঝড় বয়ে আনলো, সমুদ্রের উতাল বাতাল ঢেউয়ের মতো করেই। একদম শান্ত হয়ে গেল নীলা, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে নিয়ে সত্যিই দেশান্তর হবেন? শিহাব চুপ করে আছে। নীলা আবার প্রশ্ন করল, কি বলেন? এটা শুধুমাত্র একটা গান, তোমার ভয় ভাঙানোর জন্য। তাহলে আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? যেখান থেকে কেউ কোনোদিন ফিরতে পারে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীলা শিহাবকে ধরে বসে পড়ল। শিহাব পা সোজা করে বসে আছে। নীলা শিহাবের পায়ের ওপরে মাথা রেখে শুয়ে আছে। এভাবে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। শিহাবের একটা মোবাইলে ভাইব্রেশন হয়ে যাচ্ছে। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করে বলল, হ্যাঁ সব কাজ শেষ, বাকিটা আজই শেষ করে দিব, কোন চিন্তা নেই, কেউ খুঁজে পাবে না, বলেই ফোনটা রেখে দিল। নীলা বলল, কি কাজ শেষ করবেন আজ? তোমাকে। সত্যি আমাকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন? বলেই ভয় ভয়ে উঠে বসল নীলা। সমুদ্রের বিশাল ঢেউ বয় চলছে, নৌকা জোরে জোরে তুলছে। শিহাবের একদম সামনে বসে নিচ দিকে তাকিয়ে ভীষণ ভয় কেঁদে চলছে নীলা। এবার যেন সত্যিই ভয় লাগছে নীলার, তাকে মেরে ফেলার জন্যই হয়তো দূরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। মনে মনে ভাবছে, শিহাব যেহেতু গোয়েন্দাদের সাথে যোগাযোগের কথাটা জেনে গেছে, তাই আর কোনভাবেই তাকে বাঁচিয়ে রাখবে না। শিহাবের শার্ট শক্ত করে খামচে ধরে কাঁদছে নীলা। শিহাব নীলার মাথায় হাত দিয়ে নীলাকে নিজের কাছে টেনে বলল, এখনো আমাকে ভয় করছে? এবার নীলা আরো জোরে কান্না করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। একটু হেসে শিহাব বলল, কেঁদো না নীলা, আমি আছি, ভয় নেই। নীলার বাবা আশরাফ চৌধুরী, নীলার মা আর একজন অ্যাডভোকেটকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। নীলার মায়ের নামে থাকা একটা জমি বিক্রি করার জন্য সব কাগজপত্র ঠিক করছে। জমির দাম প্রায় 3 কোটি টাকা। নীলার মুক্তিপণ হিসেবে কিডন্যাপাররা 2 কোটি টাকা চেয়েছে। পুলিশকে ব্যাপারটা জানালে সাথে সাথে নীলাকে মেরে ফেলা হবে জানিয়ে দিয়েছে। তাই আশরাফ চৌধুরী নীলার মাকে বলেছে তার জমিটা বিক্রি করে ওখান থেকে 2 কোটি টাকা নীলার মুক্তিপণ হিসেবে দেওয়ার জন্য। কোনো কুলকিনারা না পেয়ে অবশেষে নীলার মা রাজি হয়ে গেছে। নীলার মা আশরাফ চৌধুরীকে অনেকবার বলেছে অন্য কোথাও থেকে টাকার ব্যবস্থা করতে, কিন্তু আশরাফ চৌধুরী বলেছে তার ব্যবসায় অনেক লস, এখন সে কোন টাকা দিতে পারবে না। তার হাতে কোনো টাকা নেই, সব টাকা ব্যবসায় আটকানো আছে। অবশেষে নীলাকে বাঁচানোর জন্য তার মা জমি বিক্রি করতে রাজি হলো। নৌকা এসে ঘাটে থামলো। শিহাব নিজের মুখটা মাফলার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিল। নীলার মুখটাও ওড়না দিয়ে সুন্দর করে নিকাব করে দিল। তারা সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছে। নীলাকে নিয়ে সমুদ্রের কিনার ধরে হাঁটছে শিহাব। এই মুহূর্তে নীলার কাছে অনেক ভালো লাগছে। সেন্ট মার্টিন দ্বীপ তার খুব পছন্দের একটা জায়গা। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দুজন একটা কটেজের সামনে চলে এলো, একদমই সমুদ্রের পাশে। এখানে অনেকগুলো ছোট ছোট কটেজ আছে। শীতের সময় টুরিস্ট অনেক বেশি। সেন্ট মার্টিন দ্বীপের বেশিরভাগ রিসোর্ট গুলাই কটেজের মতো। শিহাব একটা গোল কুড়ে ঘরের মতো দেখতে কটেজ ভাড়া নিল। নীলা রুমে বসেই বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবো প্লিজ।
নীলার কথা শুনে ব্যাগের থেকে একটা নতুন ওড়না বের করে নীলার 2 হাত বেঁধে দিল এবং নীলার গায়ে পড়া ওড়নাটা খুলে নিচ্ছে শিহাব হঠাৎ এমন করায় নীলা চমকে গেল, বলল, কি করছেন আপনি? আপনার সাথে ভদ্রভাবে আছি, তার মানে এই না আপনি যা ইচ্ছা তাই করবেন? আমি কিন্তু এখন চিৎকার দিব। কি করছেন কি? আমার হাত বেঁধেছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার দিব। বলতেই নীলার মুখ চেপে ধরল শিহাব। নীলার ওড়নাটা দিয়ে ভালো করে মুখ বেঁধে দিয়ে বলল, আমি বাইরে গেলে যাতে চিৎকার করতে না পারো তাই তোমার হাত মুখ বেঁধে দিয়েছি, এখন খাবার আনতে যাব। চুপচাপ করে বসে থাকো, কোন প্রকার নড়াচড়া করবে না, কোন ঝামেলা করার চেষ্টা করলে রাতের অন্ধকারে মেরে সমুদ্রে ফেলে দিব, মাছে খেয়ে ফেলবে। বলে শিহাব বেরিয়ে গেল। নীলা চুপ করে বসে আছে, তবে শ্বাসকষ্ট থাকার কারণে বেশিরভাগ সময় নীলাকে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, শুধু নাক দিয়ে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। বিশেষ করে কয়দিন ধরে ঠান্ডা বেশি পড়ায় নীলার অ্যাজমার সমস্যাটা অনেক বেড়ে গিয়েছে। তাই এই মুহূর্তে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে আর নিঃশ্বাস নিতে পারবে না। অনেক কষ্ট লাগছে নীলার, দুঃখে বুক ফেটে যাচ্ছে। আসলে তার সাথে কি হতে যাচ্ছে কিছুই জানে না সে, কে তাকে কিডন্যাপ করিয়েছে, আর তাকে কিডন্যাপ করে কি লাভ হতে পারে? কাজ শেষ হবার পরে নিশ্চয়ই তাকে মেরে ফেলা হবে, আর কি কাজ হবে তাকে আটকে রেখে? সে শিহাব আর তার বন্ধুর চেহারা দেখেছে, তাকে তো নিশ্চয়ই বাঁচিয়ে রাখবে না। আর তখন তার মোবাইল দিয়ে গোয়েন্দা বিভাগের শামীম ভাইকে কি মেসেজ দিয়েছে? হয়তো শামীম ভাই বুঝতেই পারছে না নীলা বিপদে আছে। ওরা একবার বলেছে কোটি টাকার ব্যাপার, তাহলে কি বাবার থেকে টাকা নিচ্ছে? আর আসল ক্রিমিনালকে তা না জেনে এখান থেকে ছাড়া পেয়েও তো লাভ নেই। শিহাব তো ঠিকই বলেছে, শিহাবের হাত থেকে মুক্তি পেলেও আসল কিডন্যাপার ধরা না পড়লে কেউ না কেউ আবার তাকে কিডন্যাপ করবে। কিন্তু কে সেই কিডন্যাপার? শুধুমাত্র আসল ক্রিমিনালকে ধরার জন্যই সেদিন পুলিশের সাথে যায়নি নীলা, শামীম ভাইকে মেসেজ করে সব প্ল্যান করে রেখেছিল। কিন্তু শিহাব তাও সব জেনে গেল। আজ মাকে অনেক মনে পড়ছে, মা কি তাকে খোঁজাখুঁজি করছে না? আর তার বাবা? নিজেকে অনেক বেশি অসহায় লাগছে। এমন একা একটা নির্জন জায়গায় শিহাব কি তার কোন ক্ষতি করবে? যদি সত্যিই কিছু করে তাহলে? আর ক্ষতি না করারও তো কোনো কারণ নেই। এমন নানান ধরনের কথা ভেবে নীলা অঝরে কাঁদছে। কান্নার কারণে আরো বেশি শ্বাসকষ্ট হচ্ছে। হাত মুখ বাঁধ অবস্থায় নীলা বিছানায় শুয়ে আছে। এরই মধ্যে শিহাব খাবার হাতে নিয়ে রুমে ঢুকলো। দরজা বন্ধ করে নীলার হাত মুখের বাঁধন খুলে দিল। আমার ইনহেলার। ইনহেলার বলতেই ব্যাগ থেকে নীলার ইনহেলার বের করে দিল শিহাব। দুইটা ইনহেলার থেকে 4 চাপ মেডিসিন নিয়ে নীলা শুয়ে পড়ল। নীলাকে দেখে শিহাব বুঝতে পারলো তার অনেক কষ্ট হয়েছে। বলল, খাবার এনেছি, উঠে বসো। নীলা এদিকে তাকালো না, উল্টা দিকে ফিরে শুয়ে আছে। শিহাব আবার বলল, কি হলো, উঠো। আমি কিছু খাবো না। সেই সকাল থেকে বলছো ক্ষুধা লাগছে আর এখন বলছো খাবে না। খাবো না, আর কোনোদিন খাবো না। না খেয়ে মরে যাব। আপনি কি করবেন করেন, আর ভয় পায় না? এভাবে বাজার থেকে মরে যাওয়া অনেক ভালো। বলেই নীরবে কাঁদছে নীলা। কিন্তু তোমাকে তো মরতে দেয়া যাবে না নীলা, বলল শিহাব। আচ্ছা তাহলে বাঁচিয়ে রাখেন। তাহলে উঠে বসো, খেতে হবে। আমি খাব না, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। আমার ধৈর্যের বাঁধ ভেঙ্গো না নীলা, বলেই নীলাকে ধরে উঠিয়ে বসালো শিহাব। নীলার মুখের কাছে খাবার ধরতেই এক ধাক্কা দিয়ে সব খাবার ফেলে দিল নীলা। হঠাৎ এমন কাণ্ড করাতে নীলাকে জোরে এক থাপ্পড় মারল শিহাব। মারেন, আরো জোরে জোরে মারেন, না হলে একবারে গুলি করে মেরে ফেলেন। আমি তো এমনিতেই আর এভাবে বাঁচতে চাই না। যখন খুশি ভালো ব্যবহার করবেন, যখন খুশি হাত মুখ বেঁধে রাখবেন, আবার যখন খুশি মারবেন। এরপরে দেখা যাবে একা ঘরে অন্য কিছু করতে আসছেন। নীলার কথা শুনে রাগে নীলার গাল জোরে চেপে ধরল শিহাব। নীলা শিহাবের হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এখনই তোকে মেরে ফেলবো, বলে পিস্তলটা বের করে নীলার কপালে ধরল। শিহাবের চোখ দিয়ে আগুন ঝরছে। তার চোখের দিকে তাকিয়ে ভয় নীলা কাঁপছে। নীলা চোখ বন্ধ করে ফেলেছে, কিন্তু বন্ধ চোখ থেকেই পানি গড়িয়ে পড়ছে। নীলার দম বন্ধ হয়ে আসছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শিহাব নীলার গাল ছেড়ে দিল, কিন্তু কপালের পিস্তলটা সরায়নি। নীলা আস্তে করে বলল, সরি, আই এম সরি। কিন্তু ভয়ে চোখ খুলছে না। 1 মিনিট পরে নীলার কপাল থেকে পিস্তলটা সরিয়ে নিল শিহাব।
এবার নীলা চোখ খুলল, শিহাব সামনে দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না। এভাবেই 5 মিনিট দাঁড়িয়ে রইল দুজন। শিহাবের ফোন বেজে উঠল, রিসিভ করে বলল, হুম বল। কিছুক্ষণ অপর প্রান্তের কথা শুনে আবার বলল, তাহলে টার্গেট টু চেক কর। আর বলবি কাল দুপুরের মধ্যে যেন 10 লাখ টাকা ব্যাংকে জমা দেয়, টাকা পাওয়ার পরেই ঝামেলা শেষ করে দিব। বলেই ফোন রেখে দিল শিহাব। শিহাবের কথা শুনে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলা, মনে মনে ভাবছে, তাহলে কি কাল টাকা পাওয়ার পরে তাকে মেরে ফেলবে? ভাবনা শেষ হবার আগেই শিহাব বলল, চুপ করে বসে থাকো, আমি আসতেছি। এবার আর নীলার হাত মুখ বাঁধল না। শিহাব বেরিয়ে যাবার 5 মিনিট পরে নীলা রুমে একটা ছোট্ট জানালা আছে, সেটা কাছে গিয়ে দাঁড়ালো, মনে মনে ভাবছে এখন কি করবে। সত্যি কি কাল তাকে মেরে ফেলবে? না, আর ভাবতে পারছে না নীলা। আস্তে করে জানালাটা খুলতেই দেখে শিহাব জানালার সামনে দাঁড়িয়ে আছে। ভয় সাথে সাথে জানালা বন্ধ করে বিছানায় বসে আছে, এবার নিশ্চয়ই আর বাঁচিয়ে রাখবে না। প্রায় 20 মিনিট পরে খাবার হাতে করে ঘরে ঢুকলো, শান্ত গলায় বলল, জানালা দিয়ে কি চিৎকার করার চিন্তা করছিলে? যদি চিৎকার করার হতো তাহলে পুরোটা পথ কি চুপচাপ করে আসতাম? তখনও তো চিৎকার করতে পারতাম। তাহলে এখন চুপ করে খাও। বলে নীলার মুখের সামনে খাবার ধরলো। এবার আর কিছু বলল না, নীলা চুপ করে খাবার মুখে নিল। একটু একটু করে 8-10 লোকমা খাইয়ে দিল। নীলা আস্তে করে বলল, আর খাবো না। এবার শিহাব নিজে খাচ্ছে, বিছানায় কম্বল রাখা আছে, গায়ে দিয়ে শুয়ে পড়ল নীলা, অনেক ক্লান্ত লাগছে। খাবার শেষ করে দরজার ভিতর থেকে চাবি দিয়ে লক করে নীলার পায়ের কাছে শুয়ে পড়ল শিহাব। সারা রাত ঘুমায়নি, তাই শিহাবের চোখেও অনেক ঘুম। শিহাব পায়ের কাছে শোয়াতে নীলা নিজের পা অনেকটা ভাঁজ করে নিল যাতে শিহাবের গায়ে পা না লাগে। 10 মিনিট পরেই শিহাব ঘুমিয়ে পড়েছে। কিন্তু এভাবে নীলার ঘুম আসছে না। কিছুক্ষণ শুয়ে থেকে আস্তে করে উঠে বসল নীলা। ঘুমন্ত শিহাবের দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, লম্বা 6 ফিটের কাছে, জিম করা শক্ত বডি, খোঁজা খোঁজা দাড়ি, মাথায় ঘন চুল, কিন্তু মুখটা অনেক ইনোসেন্ট। ঘুমন্ত মুখ দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে সে একজন কিডন্যাপার বা গুন্ডা মাস্তান। আজ 4 দিন ধরে শিহাবের সাথে আছে নীলা। এই 4 দিনে কোনো রকম খারাপ কিছু করেনি তার সাথে, একবারও খারাপ দৃষ্টিতে তাকায়নি, বরং তার জ্বরের সময় সেবা করেছে। সব থেকে বড় কথা, প্রতিবার তাকে খাইয়ে দিয়েছে। এমন একটা মানুষ কি পারবে তাকে খুন করতে? তাই যদি করবে তাহলে এত যত্ন করছে কেন? নৌকায় তার ভয় কমানোর জন্য গলা ছেড়ে গান গাইল না, আর ভাবতে পারছে না নীলা, কোনো হিসাবই মিলছে না। আবার শুয়ে পড়ল নীলা। প্রায় 4 ঘন্টা যাবৎ ঘুমিয়ে আছে দুজনই। দুপুর 3টায় ঘুম ভাঙল শিহাবের। নীলা একদম গুটি হয়ে ঘুমিয়ে আছে। শিহাব নীলার মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে নীলাকে থাপ্পড় মারার বিষয়টা মনে পড়ে খারাপ লাগছে। এমনিতেই আধা মরা তাকে এভাবে মারাটা ঠিক হয়নি ভেবে নীলার পাশে দাঁড়িয়ে আলতো ভাবে তার গালে 3 আঙ্গুল দিয়ে স্পর্শ করলো। নীলাটের পেয়েও চোখ খুলল না, ঘুমের মতো করেই চুপ করে আছে। কয়েক সেকেন্ড পরে কম্বলটা ভালো করে টেনে দিয়ে নীলাকে ডেকে দিল। জানালার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে দরজায় কেউ নক করলো। শিহাব একটু চমকে গেল। নীলাও উঠে বসলো। কে আসলো? শিহাব নীলার দিকে তাকিয়ে আছে, নীলাও শিহাবের দিকে। আবার দরজা নক করলো। এবার শিহাব বলল, কে? স্যার, রুম সার্ভিস। কথাটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস নিল শিহাব। বলল, এখন লাগবে না পরে। নীলা উঠে এসে শিহাবের পাশে দাঁড়ালো। শিহাবের কাঁধে হাত রেখে বলল, আপনি ফোনে বলেছেন কালই ঝামেলা শেষ করে ফেলবেন, তার মানে কি কালই তোমার সাথে আমার শেষ দিন? তার মানে টাকা পাবার পরে আমাকে মেরে ফেলবেন? না, তোমাকে মেরে ফেলা আমার কাজ না। তাহলে তোমাকে অন্য একজনের হাতে তুলে দিতে হবে? মানে তোমার বাবা থেকে 2 কোটি টাকা না পাওয়া পর্যন্ত তোমাকে সহি সালামত ভাবে রাখার দায়িত্ব ছিল আমার। সেই কাজ শেষ। কাল আমার টাকা পরিশোধ করে দিলেই তোমাকে দিয়ে দিব। কার কাছে দিয়ে দিবেন? উপর থেকে অর্ডার অনুযায়ী অন্য একজনের হাতে তুলে দিতে হবে। তারা কি আমাকে বাবার কাছে ফিরিয়ে দিবে? না। তাহলে? তা আমি জানি না। জানেন না? তাহলে অন্যের হাতে কেন দিবেন? তার থেকে ভালো আপনি নিজ হাতে মেরে ফেলেন। কাউকে খুন করার কাজ আমি করি না।
খুনের জন্য অন্যের হাতে তুলে দিচ্ছেন, এটা কি খুন না? খুন তো নাও করতে পারে। ওহ, তাহলে তো অনেক ভালো খবর, খুন করবে না ভোগ করবে, সেটা তো তাহলে আমার জন্য অনেক সুখের খবর, তাই না? তাহলে সেদিন রাতে ওই বাসা থেকে নিয়ে পালালেন কেন? ওদের কাছেও ছেড়ে দিতেন, তারাও খুশি হয়ে আপনাকে কিছু টাকা দিত, আপনার টাকাটা আরো বেড়ে যেত। তাছাড়া আপনিই বা শুধু শুধু সাধু সেজে আছেন কেন? আপনিও শুরু করে দেন, আমি তো আর আপনার সাথে পেরে উঠবো না, প্রয়োজন হলে হাত মুখ বেঁধে নিবেন, সেটা তো আপনি ভালোই পারেন। নীলা: কেন, খারাপ কিছু বললাম? আপনাকে আনন্দ দিতে চাইলাম, কিছুটা মজা আপনিও নিলেন, এই কয়দিন কম তো কষ্ট করলেন না। একদমই কাঁদছে না নীলা, শক্তভাবে ক্ষোভের সাথে রাগের সাথে কথাগুলো বলছে। শান্তভাবে দাঁড়িয়ে শান্ত চোখে নীলার দিকে তাকিয়ে কথাগুলো শুনছে শিহাব। রাগে নিজের হাত দিয়ে নিজের জামা কচলাচ্ছে আর হাঁপাচ্ছে নীলা। নীলাকে ধরে নিয়ে বিছানায় বসিয়ে দিল শিহাব। এবার নিজের চোখের পানি আর আটকে রাখতে পারল না নীলা। শিহাবের দুই হাত ধরে হাতের উপরে কপাল রেখে অঝরে কাঁদছে নীলা। প্রায় বিকাল 4টা বেজে গেছে। নীলাকে রেখে বেরিয়ে গেল শিহাব। কিছুক্ষণ পরে অনেকগুলো খাবার নিয়ে রুমে ঢুকলো। দুপুরের খাবার এখনো খাওয়া হয়নি, অনেক ক্ষুধা লেগেছে। খাবার বের করে নিজে নিজেই এক প্লেট খেয়ে নিল শিহাব। এবার নীলার জন্য খাবার নিয়ে নীলার সামনে যেতেই বলল, আর অভিনয় করবেন না একদম। আমি খাবো না, মরে গেলেও খাবো না, গুলি করবেন করেন, ইনফ্যাক্ট যা ইচ্ছা তাই করেন, তাও খাবো না। নীলা: এমন করে না, খেয়ে নাও। আমি এমন করছি নাকি আপনি করছেন? আর কয়েকটা ঘন্টাই তো বাকি, কাল তো দিয়ে দিবেন। আজ একদিন না খেয়ে থাকলে কিছুই হবে না, মরে যাব না, আপনার টাকা আপনি ঠিকই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, এখন হা করো। না খেয়ে থাকলে তো শক্তি দিয়ে কথাও বলতে পারবে না। আমার সামনে থেকে যদি এখন না সরেন, তাহলে এবার আমি আমার সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে চিৎকার করব। এরপরে কি করবেন? মুখ বেঁধে রাখবেন। তাহলে এখনই বেঁধে রাখেন। জোরে জোরে কথাগুলো বলে হাঁপাচ্ছে নীলা। নীলা: পাগলামো করে না, খেয়ে নাও। সরেন আমার কাছ থেকে, বলে শিহাবকে একটা জোরে ধাক্কা দিয়ে নিজের কপাল নিজেই অনেক জোরে বাড়ি মারল খাটের ডিজাইনের উপরে। রেগে গিয়ে নীলার হাতটা ধরে আচমকা নিজের পিস্তলটা বের করে নীলার হাতে দিল শিহাব। নীলা অবাক হয়ে বড় বড় করে শিহাবের দিকে তাকিয়ে রইল। এই নাও পিস্তল, ভালো করে ধরো, ধরো ভালো করে, ধমক দিয়ে বলল শিহাব। নীলার হাতে একটা ভারী পিস্তল রাখা, তার দুই হাত কাঁপছে। শিহাব আবার বলল, আমাকে গুলি করে এখান থেকে চলে যাও, তোমাকে কেউ আটকাবে না, কেউ কোনোদিন জানতেও পারবে না, এখনই সুযোগ, চলে যাও। কি করো গুলি? আরো জোরে ধমক দিয়ে বলল। নীলা ভয়েতে কাঁপছে, চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে। এভাবেই অনেকক্ষণ চুপ করে আছে দুজন। নীলা আস্তে করে পিস্তলটা বালিশের নিচে রেখে দিয়ে শুয়ে পড়ল। শিহাব চুপ করে বসে আছে। আশরাফ চৌধুরী নীলাকে বাঁচানোর জন্য নীলার মায়ের 2টা জমি বিক্রি করে দিল। কাল সকালেই কিডন্যাপারে টাকা দিয়ে দিবে। নীলার মা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল আশরাফ চৌধুরী। গাড়িতে বসে তাকে যেন ফোন দিয়ে বলল, কাল 1 নম্বর ঝামেলা শেষ করার পরে 2 নম্বরটার ব্যবস্থা করবে। আমার কাজ শেষ, আমার সবকিছু বুঝে নিয়েছি। ফোনটা রেখে মনে মনে একটু বিকৃতি হাসি দিল নীলার বাবা আশরাফ চৌধুরী। মনে মনে বলল, আমার সাথে চালাকি, আমার খেয়ে আমার পরে আমার টাকা দিয়ে বিলাসিতা করে, অন্যের সন্তান গর্ভধারণ করে আমার বলে চালানো এত সহজ? আশরাফ চৌধুরীর কোটি টাকার সম্পদের মালিক হবে অন্যের সন্তান, অন্যের প্রেমিকা। আশরাফ চৌধুরী একদিনে নিজেকে এত বড় তৈরি করেনি। তার চোখে এত বড় ধুলা। তাকে এত বড় ধোঁকা দেয়ার শাস্তি তো নীলার মাকে পেতেই হবে। মৃত্যুর যন্ত্রণা থেকেও অনেক বড় শাস্তি পেতে হবে তাকে। মনে মনে কথাগুলো ভেবে আনন্দে মদের বাড়ে যাচ্ছে। নীলা জন্মের 1.5 বছর আগে নীলার মা আশরাফ চৌধুরীর নিত্য নতুন নারী নিয়ে বিলাসিতা সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যায়। সিদ্ধান্ত নেয় আর ফিরে আসবে না। তখন তার পুরনো প্রেমিক তার আপন মামাতো ভাইয়ের সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে যায়। তার মামাতো ভাই তাকে অনেক ভালোবাসতো। তাদের সম্পর্কটা এত বেশি গভীর হয়ে যায় যে সেই সম্পর্ক থেকে নীলার মা গর্ভে ধারণ করে নীলাকে। নীলাকে গর্ভধারণ করার পরে তার মায়ের প্রেমিক বা মামাতো ভাই তাকে বিয়ে করতে চায়, কিন্তু অবশেষে নীলার মা রাজি হয় না। আশরাফ চৌধুরী টাকার মোহে আবার তার কাছে ফিরে আসে নীলার মা। ফিরে আসার 8 মাস পরেই নীলার জন্ম হয়।
নিজের সন্তান ভেবেই নীলাকে বড় করে আশরাফ চৌধুরী। কিন্তু 5 মাস আগে হঠাৎ একদিন নীলার মায়ের সাথে তার মামাতো ভাইয়ের অনেক কথা কাটাকাটি ফোনালাপ শুনে ফেলে আশরাফ চৌধুরী সেদিনই বুঝতে পারে নীলা তার নিজের মেয়ে না। তখন থেকেই একটা বড় প্ল্যান তৈরি করতে থাকে মনে মনে। জমি বিক্রি করে টাকা না পাওয়া পর্যন্ত নীলাকে একদম ভালোভাবে রাখতে বলা হয়েছে, কারণ নীলার মা যদি জমি বিক্রি করার আগে নীলাকে অক্ষত অবস্থায় ভালোভাবে ভিডিও কলে দেখতে চায় তাহলে যেন কোনো ঝামেলা না হয়। কিন্তু এত ঝামেলা করতে হয়নি, নীলার একটা ভিডিও দেখেই তার মা আশরাফ চৌধুরী যা যা বলেছে সব করতে রাজি হয়ে গেছে। তাছাড়া নীলার নামে ব্যবসায়ের 30% শেয়ার দেওয়া আছে, সেটা নিয়েও এখন আর ঝামেলা হবে না আশরাফ চৌধুরী। প্রায় 2 ঘন্টা চুপ করে শুয়ে আছে নীলা, শিহাব কপালে হাত দিয়ে বসে আছে। একটু পরে নীলাকে আবার ধরে বসালো। সন্ধ্যা 6:30 বাজে। নীলার হাত ধরে শান্ত ভাবে বলল, সমুদ্রে পা ভিজিয়ে হাঁটবে না। নীলা চুপ করে আছে। শিহাব আবার বলল, কি হলো, যাবে না হাঁটতে? আমাকে নিয়ে এমন নাটক করছেন কেন? আচ্ছা, তুমি যদি না যেতে চাও তাহলে থাক, তোমার মুখ বেঁধে রেখে আমি সমুদ্রে হাঁটতে যাচ্ছি। আজ সারা রাত সমুদ্রে হাঁটবো, সমুদ্রের ঢেউয়ের সাথে পা ভিজিয়ে হাঁটতে হাঁটতে মাছ ভাজা খাবো। নীলা একদম শান্ত ভাবে বসে আছে, কিছুই বলছে না। শিহাব ভেবেছিল নীলা তার কথা শুনে তার সাথে যেতে চাইবে, কিন্তু না, নীলা একদম চুপ করে আছে। শিহাব আবার বলল, কি যাবে না? না। আচ্ছা ঠিক আছে, তোমার হাত মুখ বেঁধে দেই। বলে একটা ওড়না দিয়ে নীলার হাত বেঁধে দিল, অন্যটা দিয়ে মুখ বেঁধে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল শিহাব। নীলা একদম চুপ করে বসে আছে, একটুও নড়ছে না। 2 চোখ দিয়ে নীরবে পানি পড়ে যাচ্ছে। শুধু মাকে শেষবারের মতো একবার দেখতে ইচ্ছে করছে। 3-4 মিনিট পরে আবার ঘরে ঢুকলো শিহাব। নীলা কোনো দিকে তাকালো না, একভাবেই বসে আছে। শিহাব নীলার সামনে বসলো, আস্তে করে হাতের বাঁধন খুলে দিয়ে নীলার চোখের দিকে তাকিয়ে আছে, কিন্তু নীলা একভাবে নিচের দিকেই তাকিয়ে আছে, একটুও নড়াচড়া করছে না, যেন পাথর হয়ে গেছে। এরপরে আবার নীলার মুখের বাঁধন খুলে দিল, তাও চুপ হয়েই আছে, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নীলা, আমার দিকে দেখ, একবার আমার দিকে তাকাও। নীলা একদম নিচে তাকিয়ে আছে। শিহাব আবার বলল, নীলা, দিন হিসাব করলে তুমি আমার সাথে 4 দিন যাবত আছো, ঘন্টা হিসাব করলে প্রায় 90 ঘন্টা প্লাস, আর মিনিট সেকেন্ড ন্যানো সেকেন্ড হিসেব করলে আরো অনেক অনেক বেশি হবে। তোমার বয়স 20-22 হবে। তোমার এই 22 বছরের জীবনের সামনে এই 4 দিন বা 90 ঘন্টা হয়তো খুব কম সময়, কিন্তু এই 4টা দিন বলতে গেলে প্রতিটা মুহূর্তই তুমি আমার সাথে কাটিয়েছো, আমাকে দেখেছো। এরপরেও কি একটু ভরসা হয় না আমাকে? মানলাম বিষয়টা অনেক কঠিন, কিন্তু দাও। বলে নীলার মুখটা ধরে একটু উঁচু করে বলল, নীলা, আমার দিকে দেখ, হয়নি, আমি আছি তো। এবার নীলা চোখ তুলে শিহাবের চোখের দিকে তাকাতেই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। শিহাব বলল, তখন নৌকায় বলেছি না আমি সাঁতার জানি, তোমাকে ডুবতে দিব না, তাহলে ভয় পাচ্ছ কেন? ভরসা হয় না আমার উপর? ভরসা না হলে তো আপনার সাথে বাইরে গিয়ে চিৎকার করে সবাইকে বলে দিতাম আমি কিডন্যাপ হয়েছি। বাহিরে হাজার মানুষের ভিড়, ট্যুরিজম সিজন, কেউ না কেউ তো বাঁচাতে এগিয়ে আসতোই, এভাবে চুপ করে তো বসে থাকতাম না। নীলার কথা শুনে নীলাকে আরো জোরে শক্ত করে নিজের সাথে ধরে রেখেছে শিহাব। আচ্ছা শোনো, এখন খেতে হবে, সারাদিন কিছু খাওনি। বলে একটা প্লেটে খাবার নিয়ে নীলাকে খাইয়ে দিল শিহাব। রাত 8টা বেজে গেছে। নীলাকে নিয়ে সমুদ্রে হাঁটতে বের হলো। দুজন পাশাপাশি হাঁটছে। সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্রের হালকা ঢেউয়ে পা ভিজিয়ে হাঁটছে দুজন। অনেকদিন পর এমন পানি দেখে নিজেকে না ভিজিয়ে আর থাকতে পারলো না নীলা। শিহাবের হাত ধরে অনেকটা পানিতে নেমে গেল। শিহাব নীলার পানিতে ভেজা পানি নিয়ে খেলা করার দৃশ্য দেখছে আর মুগ্ধ হয়ে যাচ্ছে। অনেকগুলো ছোট ছোট শামুক ঝিনুক কুড়িয়ে নিজের ওড়নার মধ্যে নিচ্ছে। এগুলো দিয়ে কি করবে? যদি বেঁচে থাকি তাহলে বাসায় নিয়ে কর্নারে সাজিয়ে রাখবো। এর আগে যতবার এসেছি অনেক শামুক ঝিনুক কুড়িয়ে নিয়েছি, এখনো বাসায় অনেক আছে। কিন্তু বেঁচে থাকার কি চান্স আছে তা তো বলা যাচ্ছে না। হুম, চলে না আমরা দুজন কোথাও পালিয়ে যাই। পালিয়ে বাঁচা মৃত্যুর যন্ত্রণা থেকেও অনেক কঠিন। প্রতিনিয়ত ধরা পড়ার ভয় থাকবে, এভাবে বাঁচা যায় না। তাহলে চলুন পুলিশকে সব বলে দেই। কি বলবে? এই যে কেউ আমাকে কিডন্যাপ করিয়েছে। কি প্রমাণ আছে কে কিডন্যাপ করিয়েছে? আপনাকে যে কাজটা করতে বলেছে তার নাম বলে দিবেন।
তাতে কিছুই হবে না, উল্টো নানান মিথ্যা মামলায় আমাকে সারা জীবন জেলে থাকতে হবে। তাহলে আমাকে তো আমার বাসায় দিয়ে আসতে পারেন। তোমার বাসায় তো তুমি সেফ না, আরো বেশি বিপজ্জনক। তাহলে চলুন মরে যাই। যতক্ষণ বাঁচার চেষ্টা করা যায় ততক্ষণ তো করতে হবে, বাকিটা সময় আসলে দেখা যাবে। এর আগে যাদেরকে কিডন্যাপ করেছেন তাদেরকে কি করেছেন? মেরে ফেলেছেন। এর আগেও যে কাউকে কিডন্যাপ করেছি কেন মনে হলো তোমার? না, আসলে কিডন্যাপারদের কাজ তো কিডন্যাপ করাই হয়, যেমন চোরের কাজ চুরি করা, খুনির কাজ খুন করা। হুমটা ঠিক, কিন্তু একজন কিডন্যাপার যাকে কিডন্যাপ করে তাকে নিয়ে সমুদ্রে ঘুরে ঘুরে ঝিনুক টোকায়, এটা আমি এখনো শুনিনি। তুমি শুনেছো? না শুনিনি, তবে এখন দেখছি, বলে দুজনই হেসে দিল। এভাবে প্রায় 1 ঘন্টা দুজন পানিতে ভিজে সমুদ্রের পাড়ে বড় একটা পাথরের উপরে বসলো। আচ্ছা নীলা, তুমি গোয়েন্দা অফিসে যোগাযোগ করেছিলে কেন? সব তথ্য জেনে মেরে ফেলবেন? হ্যাঁ, না জেনে মারলে তো বিপদে পড়তে পারি। ও আচ্ছা, তার আগে আপনি বলুন, আপনি কিডন্যাপার কিভাবে হলেন? তোমাকে কিডন্যাপ করেই কিডন্যাপার হয়ে গেলাম। হ্যাঁ তা তো জানি, কিন্তু তার আগে কি ছিলেন খুনি? সব সময় পিস্তল নিয়ে ঘুরছেন, আর এ জগতে এলেন কিভাবে? যখন ক্লাস 7-এ পড়ি তখন মা সুইসাইড করে মারা যায়, কেন এমন করলেন তখন তা বুঝতে পারিনি। তার কিছুদিন পরেই বাবা ঘরে নিয়ে আসে নতুন মা ঘরে আসার 5 মাস পরেই নতুন মায়ের ঘরে আমার নতুন ভাইয়ের জন্ম হয়। মাত্র 5 মাস সময় কেউ কিভাবে মা হয়? তখন বুঝতে পারলাম আমার মা সুইসাইড করার কারণটা কি হতে পারে। তবে বাবার আচরণ দেখে সব সময় মনে হতো মা আমাকে না নিয়ে একা একা সুইসাইড করে অনেক বড় অন্যায় করেছে, আমাকে সহ মারা গেলে ভালো হতো। মাঝে মাঝে তো বিশ্বাস করতেই কষ্ট হতো সে আমার আপন বাবা। যতক্ষণ ঘরে থাকতাম ততক্ষণই অশান্তি হতো, কিছু না কিছু নিয়ে কথা শুনতে হতো। মাঝে মাঝে তো বাবা বলতো রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারিস না। তাদের জীবনে আমি যেন একটা বিশাল উটকো ঝামেলা, তাই বেশিরভাগ সময় ঘরের বাইরেই আড্ডা দিয়ে কাটাতাম। ইন্টারমিডিয়েট পাশ করে অনার্স ভর্তি হওয়ার কিছুদিন পরেই ছাত্র রাজনীতিতে ঢুকে গেলাম, খুব ভালোভাবেই জড়িয়ে পড়লাম রাজনীতিতে। ধীরে ধীরে শিহাব ভাই থেকে দলের নেতা শিহাব বসে পরিণত হলাম। মারামারি কাটাকাটি, ক্ষমতার লড়াই, রাজনীতির বিভিন্ন চাল একসময় আমাকে নিয়ে এলো অনেক দূর। রাজনীতি দলের বড় বড় নেতারা সমাজে তাদের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদের সাহায্য নিত, আবার আমরাও নিজেদের বিভিন্ন ঝামেলা আর ক্ষমতা রক্ষা করার জন্য তাদের সাহায্য নিতাম। মাঝে মাঝে কোন বড় ঝামেলা করে ফেললেন কেউ, যদি কেস করে ফেলতো থানায় যাবার আগেই উপর থেকে জামিন করিয়ে দিত। তবে 2-1 বার থানা পর্যায়ে যেতে হয়েছে, এতে অবশ্য লাভই হয়েছে, কিছু পুলিশও বন্ধু হয়ে গেছে। এভাবেই চলছিল দিন, তবে কখনো যে এমন কাজ করতে হবে তা আগে ভাবিনি। হঠাৎ অনেক উপর থেকে কল এলো, তোমাকে কিডন্যাপ করতে হবে। প্রথমে রাজি হয়নি, কিন্তু ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার জন্য অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও কিছু কাজ করতে হয়। তাই তাদের কথা মতোই কাজ করলাম, এই তো ব্যাস। তাহলে এখন কি করবেন? তাদের কথা মতো তো আগাচ্ছেন না মনে হয়। নীলা, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সোজা ভাবেই বলছি। সেদিন ক্ষেতের মধ্যে যখন তুমি দৌড়ে পালাচ্ছিলে আমি তোমাকে ধরে 3টা থাপ্পড় মেরেছিলাম, কিন্তু তারপরে যখন তোমার মুখ দেখেছি, তোমার ওই অসহায় মুখ আমার ভালো লেগে গেছে। আর যখন জানতে পারলাম তোমার বাবা তোমাকে কিডন্যাপ করিয়েছে, শুনতে অন্যরকম লাগলেও বলতে পার তখনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তাহলে আমার সন্দেহই ঠিক হয়েছে, বাবাই আমাকে কিডন্যাপ করিয়েছে। হ্যাঁ, তখনই বুঝেছি আমার বাবার মতোই কোন নরপশু তোমার বাবাও। কিন্তু তাই বলে নিজের মেয়েকে কেন কিডন্যাপ করাচ্ছে তা কোনোভাবেই মেলাতে পারছিলাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে তার বিরুদ্ধে কোনো প্রমাণও হাতে নেই। তাই চাচ্ছিলাম গোয়েন্দা বিভাগ থেকে যেন তোমার বাবার মোবাইলের সকল কল চেক করে আসল রহস্য বের করে। কাদের কাদের সাথে তার আলাপ হয় সব খুঁজে বের করে। এভাবেই একসময় তোমার পর্যন্ত তারা চলে আসবে, আসল ক্রিমিনাল তোমার বাবাকে ধরবে। আর আমি না বলা পর্যন্ত তারা যাতে তোমাকে খুঁজে না পায়, তাই এখানে নিয়ে এসেছি, কিন্তু জানি না প্ল্যান সাকসেস হবে কিনা। গত কয়েক মাস যাবৎ বাবার অনেক আচরণ তাকে সন্দেহ করতে আমাকে বাধ্য করেছে। মনে হচ্ছিল আমার কোন বিপদ হতে পারে, তাই বান্ধবীর বড় ভাই গোয়েন্দা অফিসার, তার সাথে যোগাযোগ করলাম, সব খুলে বললাম, তাদের প্ল্যান অনুযায়ী চলতে লাগলাম। বাকিটা তো আপনি সব জানেন।
সেদিন গাড়িতে যখন পুলিশের কাছে আমি বলেছিলাম হানিমুনে যাচ্ছি, তখন তারা বুঝতে পেরেছিল ওই মুহূর্তে আমি নিরাপদ আছি, তাদেরকে কিছু বলতে চাচ্ছি। পরে মেসেজ করে বলেছিলাম আমার বাবাকে ফলো করতে আর আসল কিডন্যাপারকে তা বের করতে, কারণ তারাও জানে আসল কিডন্যাপারকে রেখে আমাকে এখান থেকে নিয়ে গেলেও কোন লাভ নেই, বিপদ আবারও হবে। আর সত্যিই যদি বাবা কিডন্যাপ করিয়ে থাকে তাহলে সকল প্রমাণ সহ তাকে আটকাতে হবে, সেভাবেই সব এগুচ্ছিল। এই তো হুমায়ুন তোমার মোবাইল দিয়ে তাদেরকে মেসেজ করে সব জানিয়েছি। কাল সময় মতো এলেই একটা গ্যাং হাতে নাতে ধরতে পারবে। তাহলে আমি কল দিয়ে সব বলি, না তাদের সন্দেহ করবে, ভাববে তোমাকে দিয়ে কাজটা আমরা করাচ্ছি। যদি না আসতে পারে? আমার হাতের গুলি মিস হয় না নীলা, হয়তো কিছু রক্তক্ষরণ হবে, তবে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ তোমাকে নিরাপদ রাখবো। আর যদি মরে যায় তাহলে তোমার সেফটি অনুযায়ী তুমি চলে যাবে, পিছু ফিরবে না। শিহাবকে পুরো কথাটা শেষ করতে দিল না নীলা, বলল, সত্যি ভালোবাসেন? তবে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে মানুষ হলেও তাকে সেভ করার চেষ্টা করতাম। আমি কোন মেয়ে মানুষের ক্ষতি করি না। এখন চলো, অনেক রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ ভিজে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। চলে। নীলা, সব যদি ঠিকঠাক থাকে কখনো হাত বাড়ালে তোমাকে পাবো। কেন, এখনো কি পাননি? বলে শিহাবের হাত শক্ত করে ধরল নীলা। একটু সামনে পা বাড়াতেই শিহাব খেয়াল করলো একটু দূরে তাদের সোজা সামনে কেউ দাঁড়িয়ে আছে। শিহাব এক টানে নীলাকে তার পিছনে নিয়ে শার্টের পিছনে থেকে তার পিস্তলটা বের করতে গেল, অমনি শিহাবের গায়ে দুইটা গুলি করলো। শিহাবও তাকে পাল্টা একটা গুলি করলো। নীলা চিৎকার করে উঠল, এদিকে কয়েকজন ছুটে এসে একে অপরকে গুলি করছে। হাঁটু পানির মধ্যে শিহাব পড়ে যেতে লাগলো। নীলা শিহাবকে নিয়ে বসে পড়ল। সিভিল ড্রেস পরা দুইজন সিআইডি লোক দৌড়ে এসে শিহাবকে নিয়ে গেল। সকালে শিহাবের মেসেজ পেয়ে তখনই সিআইডি চলে এসেছিল। সিভিল ড্রেস পরে দূর থেকে নীলা আর শিহাবকে ফলো করছিল। শিহাবের মেসেজ অনুযায়ী আগামীকাল একটা গ্যাং ধরার কথা ছিল সিআইডি পুলিশদের। মেসেজটা কি সত্যি সত্যি নাকি কোন চাল তা বোঝার জন্য সিআইডি টিম দূর থেকে ফলো করছিল তাদের। শিহাবের শরীরের রক্তে নীলার সমস্ত জামা, ওড়না, হাত রক্তাক্ত হয়ে আছে। নীলা শুধু চিৎকার করে কাঁদছে। সিআইডি পুলিশ পুরো ক্রিমিনাল গ্যাং সহ ধরে ফেলেছে। নীলার বাবাকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে। অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে নীলা ও কয়েকজন পুলিশ। দুজন ডাক্তার বেরিয়ে এলো কিন্তু কিছুই বলল না। নীলা অনবরত কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পরে আরো একজন ডাক্তার বেরিয়ে এলো। নীলা ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার কি হয়েছে? শিহাব ঠিক আছে তো? ডাক্তার হ্যাঁ সূচক মাথা নাড়ে বলল, ভয়ের কিছু নেই, দুইটা গুলি বের করে ফেলেছি, রোগী এখন ভালো আছে, জ্ঞান ফিরলেই চিন্তা মুক্ত হয়ে যাব। ডাক্তারের কথা শুনে নীলা খুশিতে আত্মহারা। এখন শুধু জ্ঞান ফেরার অপেক্ষা। এক মুহূর্তের জন্য অবজারভেশন রুমের বাইরে থেকে কোথাও যায়নি নীলা। একদিন যাবৎ এখানেই ফ্লোরে বসে আছে। মাঝে মাঝে শুধু একটু দূর থেকে দেখেছে শিহাবকে। জ্ঞান ফিরেই নীলা নীলা বলে ডাকছে শিহাব। সিস্টার জানানোর সাথে সাথে নীলা গিয়ে শিহাবের পাশে দাঁড়াল। নীলার দিকে তাকিয়ে আছে শিহাব। নীলা আস্তে করে শিহাবের কপালে হাত রাখলো। নীলার চোখ দিয়ে নীরবে পানি পড়ছে। শিহাবের চোখ দিয়েও দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আজ শিহাবকে কেবিনে দেয়া হবে। নীলা খুব খুশি। কেবিনে বসে আছে নীলা আর একজন পুলিশ অফিসার। কিছুক্ষণ পরে শিহাবকে নিয়ে কেবিনে ঢুকলো দুইজন সিস্টার ও দুইজন হসপিটালের বয়। একটা গুলি লেগেছিল পেটের এক পাশে, অন্য গুলিটা হাতে, পেট আর হাত ব্যান্ডেজ করা। বেডে শুয়ে আছে শিহাব। নীলা পাশে চেয়ারে বসে আছে। পুলিশ অফিসার সোফায় বসে আছে। রাত 8টা বেজে গেছে। পুলিশ অফিসার নীলাকে বলল, মিস নীলা, আপনি চাইলে বাসায় যেতে পারেন, আপনাকে দিয়ে আসা হবে। আপনার মা আপনাকে দিয়ে আসতে বলেছে। না, আমি এখন কোথাও যাব না, এখানেই থাকবো। আচ্ছা, তাহলে আপনি সোফায় শুয়ে রেস্ট নেন, আমি বাইরে আছি, কোন কিছু প্রয়োজন হলে ডাকবেন। ওকে। পুলিশ অফিসার বাইরে চলে গেল। নীলা শিহাবের পাশে বসে আছে। শিহাব আস্তে করে বলল, নীলা, ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না, মৃত্যু আমাকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাবে। কথাটা শুনেই শিহাবের মুখে হাত চেপে ধরল নীলা, বলল, একদম এমন কথা বলবেন না কখনো। নীলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শিহাব বলল, আমার একদম কাছে আসো নীলা, একদম কাছে।
নীলা শিহাবের হাত ধরে তার একদম কাছে গিয়ে কপালে গালে আলতোভাবে আদর করে দিল। শিহাব আবার বলল, আমি সাঁতার জানি, তোমাকে ডুবতে দিব না, মনে আছে? নীলা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে শিহাবের হাতে আদর করে দিল আর হাতটা আঁকড়ে ধরে আছে নিজের সাথে। শিহাব আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলেছে। নীলা গিয়ে সোফায় শুয়ে পড়ল। এর মধ্যে আর একজন পুলিশ অফিসার এলো। নীলা তাকে দেখে উঠে বসলো। পুলিশ অফিসার বলল, আপনি বাসায় যাননি এখনো? নীলা তাকে জিজ্ঞেস করল, সব ক্রিমিনালদের ধরে ফেলেছেন? না, সবাইকে এখনো ধরতে পারিনি, আসল ক্রিমিনাল এখনো বাইরে। আসল ক্রিমিনাল মানে? আসল ক্রিমিনাল তো আমার বাবাই, তাকে তো ধরেছেনি। না মিস নীলা, আপনার বাবা আসল ক্রিমিনাল না, তাকে নানান ধরনের মিথ্যা কথা বলে তার মনে ভুল ধারণা সৃষ্টি করে জোর করে ক্রিমিনাল বানানো হয়েছে। কি ভুল ধারণা? আপনার বাবাকে বোঝানো হয়েছে আপনি তার মেয়ে না, আপনি আপনার মায়ের পুরনো প্রেমিকের সন্তান। আপনার মাকেও প্রতিদিন এই কথা বলে ব্ল্যাকমেল করা হয়েছে। কি বলছেন এসব? কে করতে পারে এমন জঘন্য কাজ? আর কেনই বা করবে? সেটা তো তখনই জানা যাবে যখন আসল ক্রিমিনাল হাতে আসবে। সে এখন পলাতক, তবে বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না, খুব শীঘ্রই আমাদের হাতে চলে আসবে। কি বলেন মিস্টার শিহাব? বলেই শিহাবের দিকে তাকালো পুলিশ অফিসার। আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না, বলল নীলা। শিহাব একদম চুপ করে আছে। একজন পুলিশ অফিসার বলল, আচ্ছা মিস্টার শিহাব, আর একটু সুস্থ হোক, আমি কাল এসে তার সাথে কথা বলবো। পুলিশ অফিসার চলে গেল। অন্য অফিসার নীলাকে ডেকে বাইরে নিয়ে গেল। শিহাব অনেক চিন্তিত হয়ে শুয়ে আছে। পুলিশ অফিসার নীলাকে বলল, মিস নীলা, আপনার মনে রাখতে হবে শিহাব একজন কিডন্যাপার। হয়তো সে আপনার সাথে অনেক ভালো আচরণ করেছে, তবে মনে রাখবেন এদের প্রতিটা আচরণের পিছনেই একটা প্ল্যান আছে। গত 3 দিনে শিহাবের অ্যাকাউন্টে 20 লাখ টাকা জমা হয়েছে। বিষয়টা এত সহজ না, আর সেই টাকা আপনার বাবার অ্যাকাউন্ট থেকে গিয়েছে। কি বলছেন এসব? যা বলছি তাই সত্যি। তাহলে বাবার সাথে শিহাবের কোনো? না না, তা কি করে সম্ভব? দেখুন, আসল রহস্য সবই জানতে পারবো, আর 1-2 দিন সময় নিচ্ছি, আগে শিহাব একটু সুস্থ হয়ে উঠুক। থানায় নিয়ে গেলেই সব রহস্য বেরিয়ে আসবে। এমন অবস্থায় তাকে থানায় নিবেন? মিস নীলা, এদের কাছে এগুলো কোনো ব্যাপার না। শুধু থানা নয়, এরপরে তাকে জেলে যেতে হবে। বহুত মানুষের হাত পা কাটছে এই শিহাব। নীলা কোনো হিসাবই মেলাতে পারছে না। নীলার বাবা কেন শিহাবের অ্যাকাউন্টে টাকা দিল? তাহলে কি শিহাব বাবার সাথে জড়িত? তাই যদি হবে, তাহলে তাকে গুলি করলো কে? না, আর ভাবতে পারছে না নীলা। পুলিশ অফিসার আবার বলল, আপনি একটু সাবধানে থাকবেন। সব থেকে ভালো হয় শিহাব থেকে দূরে থাকেন। আপনি বাসায় চলে যেতে পারেন। পুলিশ অফিসারের কথায় কোনো উত্তর না দিয়ে নীলা রুমে ঢুকে গেল। শিহাব চোখ বন্ধ করে আছে। নীলা গিয়ে সোফায় বসলো। কোনো হিসাব মেলাতে পারছে না নীলা। শিহাব হালকা চোখ খুলে বলল, আমার পাশে বসবে না? নীলা আস্তে করে গিয়ে শিহাবের পাশে দাঁড়ালো। শিহাব হাত বাড়িয়ে দিল নীলার দিকে। নীলা আস্তে করে নিজের হাত শিহাবের হাতের উপরে রাখলো। তবে নীলার মন অজানা ভাবনায় অশান্ত হয়ে আছে, তা তার চোখ বলে দিচ্ছে। নীলা, আমার চোখে তাকাও। খুব শান্তভাবেই নীলা শিহাবের চোখে তাকালো, তবে তার দৃষ্টিতে যেন অনেক প্রশ্ন আটকে আছে। শিহাব বলল, আমার উপরে ভরসা আছে তো তোমার? নীলা এক হাত দিয়ে শিহাবের হাত ধরা, এবার অন্য হাতটা উঠিয়ে 2 হাত দিয়ে শিহাবের হাতকে শক্ত করে ধরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আর নীলার চোখ দিয়ে পানি ঝরছে। নীলা, হয়তো তুমি অনেক কিছু শুনবে, কিন্তু। শিহাব আর কিছু বলার আগেই একজন সিস্টার রুমে ঢুকলো। সবকিছু চেক করে স্যালাইনের মধ্যে কি কি মেডিসিন দিয়ে গেল। কিছুক্ষণ পরে ডাক্তার আসবে, তাই নীলাকে সোফায় বসতে বলল। নীলা সোফায় বসে আছে। শিহাব নীলার দিকে তাকিয়ে আছে। তার চোখেও যেন অন্যরকম কিছু কথা দেখতে পাচ্ছে নীলা। কিছুক্ষণ পরে ডাক্তার এসে ব্যান্ডেজ খুলে ড্রেসিং করছে। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষতস্থানগুলো দেখছে। কি ভয়ঙ্কর! একটা গুলিও যদি বুকে লাগতো তাহলে আর বাঁচানো যেত না শিহাবকে। ড্রেসিং শেষ করে ডাক্তার চলে গেল। নীলা পাশে দাঁড়িয়ে আছে। শিহাব বলল, নীলা, তুমি শুধু আমার উপরে বিশ্বাস রেখো, তাহলেই আমি বেঁচে থাকতে পারবো। কোন অবস্থাতেই বিশ্বাস হারিও না।
নীলা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে শিহাবের হাতে তার ঠোঁটো দিয়ে আলতো করে স্পর্শ করলো। শিহাব আস্তে আস্তে চোখ বন্ধ করছে। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো শিহাব। নীলাও সোফার উপরে গিয়ে শুয়ে পড়ল। সকাল হয়ে গেছে, দুজনই গভীর ঘুমে আছে। হঠাৎ 4 জন পুলিশ রুমে ঢুকলো। নীলা সাথে সাথে উঠে বসলো। একজন পুলিশ বলে উঠল, কি ব্যাপার শিহাব, বসো। আর কত ঘুমাবেন? অনেক তো ঘুমালেন। কি করছেন আপনারা? শিহাবের শরীর অনেক খারাপ, ও এখন ঘুমাচ্ছে। আপনারা কালকে আসবেন, যা বলার কালকে বলবেন। এখনো ওর শরীর অনেক খারাপ। ম্যাডাম, তার ঘুমের জন্য এখনো অনেক সময় আছে, কিন্তু এখন যে তার থেকে কিছু গল্প আমাদের শুনতে হবে। শিহাব চোখ খুলে তাকাতেই আর একজন পুলিশ বলল, বড়লোকের মেয়েকে প্রেম জালে ফাঁসিয়ে বিয়ে করে তার সকল অর্থ সম্পদের মালিক হবার ফুল প্ল্যানটা বেশ ভালোই ছিল। আজ না হয় আমরাও সেই কাহিনীটা কিছু শুনি। কি বলছেন এসব? বলল নীলা। এখনো তো কিছুই বলিনি ম্যাডাম, বাকিটা তো বলবে মিস্টার শিহাব। নীলা শিহাবের দিকে তাকিয়ে আছে। শিহাব চুপ করে আছে। পুলিশ অফিসার আবার বলল, কি মিস্টার শিহাব, পুরো প্ল্যানটা বলুন। নীলাকে কিডন্যাপ করতে বলা হয়েছে, বিনিময়ে 10 লাখ টাকা পাবো, এই তো ব্যাস। এটা তো মাত্র সারাংশ, পুরোটা বলুন। এটাই পুরো ঘটনা, এর বাইরে আমি কিছু জানি না। পরে খবর নিয়ে জেনেছি নীলার বাবাই নীলাকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু কেন তিনি এমন কাজ করিয়েছেন তার কিছুই আমি জানি না। তাহলে একটা কল রেকর্ড শোনাই, এটা শুনে কিছু মনে পড়ে কিনা দেখেন। কি রেকর্ড দেখি? বলল নীলা। পুলিশ অফিসার রেকর্ডটা ছাড়লো। রেকর্ডিং এ শিহাব বলেছে, প্ল্যান অনুযায়ী সব এগুচ্ছি। নীলা এখন আমার হাতের মুঠোয়, আমি যা বলবো তাই করবে। বাকি কাজটা ঢাকা এসেই করব। একবার বিয়েটা করতে পারলেই 30% সম্পদের মালিক হয়ে যাব, আর আপনার যা দরকার তাও পেয়ে যাবেন। আপনার আমার 50-50 হবে। আমার আগের টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিয়েন, আর আগামীকালকে পরবর্তী প্ল্যান অনুযায়ী সব যেন ঠিকঠাক হয়, কোনো ভুল করা যাবে না। ফোনের ওপাশ থেকে কেউ বলল, সব ঠিক করে রেখেছি। এই ছিল শিহাবের কথার রেকর্ড। রেকর্ডটা শেষ হওয়ার সাথে সাথে নীলা জল ভর্তি চোখ নিয়ে শিহাবের দিকে তাকালো। এবার পুলিশ অফিসার বলল, এখন নিশ্চয়ই সব মনে পড়েছে মিস্টার শিহাব। এবার বাকি প্ল্যানগুলো কি ছিল তা বলেন। নীলা, আমার সম্পূর্ণ কথা শোনো। এটা শুধু তোমাকে বাঁচানোর জন্য একটা প্ল্যান ছিল। নীলা, আমাকে বিশ্বাস কর। শিহাব কথাগুলো শেষ করার আগেই নীলা বেরিয়ে গেল। একজন পুলিশ অফিসার নীলার পিছনে পিছনে গেল। ম্যাডাম, আপনার ওখানে থাকার দরকার ছিল, আরো কিছু জানার দরকার ছিল। এই শিহাব আর তার দল আরো অনেক বড় প্ল্যান করেছিল আপনার বাবা আর আপনাকে নিয়ে। দেখুন, আমি আর কিছু জানতে চাই না। আমার যা জানার দরকার ছিল জেনে গেছি। আমি এখন বাসায় যাব। ম্যাডাম, এই মুহূর্তে আপনাকে একা যেতে দেয়া যাবে না। আমাদের লোক আপনাকে দিয়ে আসবে, একটু অপেক্ষা করুন। নীলা অনবরত কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে আর সাথে সাথে মুছে ফেলছে। পানি যেন পড়তে দিবে না। নীলার হাত পা কাঁপছে। হসপিটালের একটা চেয়ারের উপরে বসে পড়ল। সবকিছু যেন ঘোলা লাগছে। এক মুহূর্তও আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। কিভাবে সম্ভব এমন ধোঁকা দেয়া? মানুষের চোখও কি ধোঁকা দিতে পারে? নিজের মুখ 2 হাত দিয়ে চেপে ধরে চিৎকার করে কাঁদছে নীলা। এরই মধ্যে মাথায় কারো কোমল হাত পড়ল। চোখের থেকে হাত নামিয়ে মাথা উঁচু করে তাকাতেই দেখলো তার মা দাঁড়িয়ে আছে। নীলা তার মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কান্না শুরু করে। দিল যেন কেঁদে মনের সব কষ্ট মুছে ফেলবে। ক্যালিফোর্নিয়ায় নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে নীলা। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে বাবা ফোন দিয়েছে। কথা বলতে ইচ্ছে না করলেও ফোনটা রিসিভ করলো, কারণ নীলা জানে সে যতক্ষণ না ফোন রিসিভ করবে ততক্ষণ তার বাবা ফোন দিতেই থাকবে। হ্যালো নীলা, মা কেমন আছিস? আর কতকাল বাবার উপর রাগ হয়ে থাকবি? 1000 বার ফোন দিয়ে তোকে একবার পাই না, তুই আমার ফোন ধরিস না। মা, তোর বাবা আগের মতো নেই, শুধু তোর জন্য অন্ধকার জগতের সব ছেড়ে দিয়েছি আমি। একবারের জন্য বাবাকে শুধু ক্ষমা করে দে মা, না হলে যে মরেও শান্তি পাবো না। আর কিছু বলবে? মা, এবার তুই দেশে ফিরে আয়, এই পাপী বাবাকে ক্ষমা করে দে। আমি অনেক ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, তোমরা ভালো থেকো, বলে ফোনটা রেখে দিল নীলা। আজ 2+ বছর হয়ে গেল নীলা আমেরিকায় চলে আসছে। নীলার বাবা নিজের করা সকল অন্যায়ের জন্য আজ অনুতপ্ত। শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে নিজের আপন মেয়েকে সে চিরতরে শেষ করে ফেলতে চেয়েছিল। নিজের আপন মেয়ে নীলা, যে তার কলিজার টুকরো ছিল, তার দিকে খারাপ নজরে তাকিয়েছিল।
সব সত্যি জানার পরে এসব কথা ভেবে নীলার বাবা অনেক অনুতপ্ত হয়েছে। সে বুঝতে পেরেছে এই নেশায় তার জীবনকে এমন অধঃপতনে নামিয়ে নিয়েছে, তাই সে নেশার জগৎ এমনকি নারীদেরকে নিয়ে মজা মাস্তি করা সব ছেড়ে দিয়েছে। ওমরা হজ করেছে, বাসা, অফিস, মসজিদ এই 3টা জায়গায় এখন তার সঙ্গী। বড় মেয়ে মানসিক হসপিটালে ভর্তি। নীলা আমেরিকায় থাকে। এক বুক অভিমান নিয়ে শুধু নীলার মা এখন নীলার বাবার কাছে আছে। নীলা সহজে কথা বলে না তার বাবার সাথে। 1 সপ্তাহ ফোন দেওয়ার পরে একদিন কথা বলে, তাও যা বলার শুধু তার বাবাই বলে। নীলা শুধু হুমহা করে উত্তর দেয়। নীলা কিডন্যাপ হওয়ার 1 মাস আগে নীলার বাবা সিদ্ধান্ত নিয়েছিল সকল সম্পত্তির অর্ধেক তার ছোট মেয়ে নীলার নামে লিখে দিবে। কারণ বড় মেয়ে একদম অন্যরকম হয়ে গেছে, তার উপরে কোন ভরসা নেই, সারাদিন নেশা করে, কারো কথা শোনে না, নিজের মতো করে অবাধ্য ভাবে চলাফেরা করে। নীলার বাবার করা প্ল্যান নীলার বড় বোন সোমা সব জেনে ফেলে। তখন সে নীলাকে রাস্তা থেকে সরানোর জন্য তার মদখোর মাতাল গুন্ডা পান্ডা বন্ধুদের সাথে প্ল্যান করে কিভাবে বাবাকে আটকানো যায় যেন নীলার নামে কোন সম্পদ না দেয়। তাই সে সবার আগে টার্গেট করে তার মায়ের পুরনো প্রেমিক বা মামাতো ভাইকে। নীলার বড় বোন সোমা ভালো করেই জানতো নীলার মায়ের সাথে তার মামাতো ভাইয়ের সম্পর্ক ছিল এবং তার মা অনেকবার তার সেই প্রেমিক মামাতো ভাইকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছে। একবার সোমা তার মায়ের মোবাইল দিয়ে তার এক বন্ধুর সাথে কথা বলছিল, তখনই তার মায়ের নাম্বারে তার মায়ের পুরনো প্রেমিক বা মামাতো ভাইয়ের একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, জান, অনেক ভালোবাসা রইল, তোমার পাঠানো 50,000 টাকা পেয়েছি, আর রাগ করে থেকো না, ফোনটা ধর প্লিজ। অনেক টাকা দিয়েছ জানি, এবার আর টাকা নষ্ট করব না, এবারে টাকা সত্যি সত্যি একটা কাজে লাগাবো। সেদিনের পর থেকে সোমা জেনে গিয়েছিল তার মায়ের প্রেমের কথা এবং ফলো করে কয়েকবার তার মাকে কথা বলতেও শুনেছে। তাই সেই প্রেমকে কাজে লাগিয়ে সোমা তার মদখোর বন্ধুদের নিয়ে তার বাবাকে ফোন দিয়ে বলেছে নীলা তার আপন মেয়ে না, নীলা তার মায়ের প্রেমিকের মেয়ে। এমনকি তার মা যে তার প্রেমিককে কয়েকদিন পর পর টাকা পাঠায়, ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে স্টেটমেন্ট জানতে বলেছে। এমনকি আশরাফ চৌধুরী যখন বাসায় থাকতো, প্ল্যান করে সেই সময় নীলার মাকে ফোন করতো সোমার বন্ধুরা। নানানভাবে ব্ল্যাকমেইল করতো তার প্রেমিকের কথা বলে। একদিন এমন কথা বলার সময় শুনে ফেলে আশরাফ চৌধুরী। তখন সে ভাবে তাহলে সত্যিই নীলা তার মেয়ে না, এবং নীলার মাকে কঠিন শাস্তি দেওয়ার প্ল্যান করে। কিন্তু নীলার বোন সোমা প্রথমে বুঝতে পারেনি আশরাফ চৌধুরী নীলাকে একদম শেষ করে দিতে চাইবে। আশরাফ চৌধুরী মদের বারে গিয়ে নীলাকে কিডন্যাপ করার প্ল্যান করে, যাতে নীলাও শেষ হয়ে যায় এবং নীলার মায়ের নামে সব সম্পত্তি তার থেকে নিয়ে যেতে পারে। সেভাবেই কাজ চলে। সোমা তো মহা খুশি নীলাকে তার বাবা সরিয়ে দিবে, আর নীলাকে কিডন্যাপ করিয়ে খুন করার অপরাধে তার বাবাকে জেলে পাঠিয়ে সকল সম্পদের একমাত্র মালিক হবে সোমা। এত সহজে বাবার সব সম্পত্তির মালিক হয়ে যাবে ভেবে তো খুশিতে আত্মহারা হয়ে গেছে সোমা। তারপরে নিজের বন্ধুদেরকে নিয়ে প্ল্যান করে ফেলে তারা যেন কোনোভাবে ফেঁসে না যায়, সেজন্য কিডন্যাপ করানোর কাজটা করার জন্য শিহাবকে আনে এবং তাদের প্ল্যান অনুযায়ী কাজ করে। সেদিন হসপিটাল থেকে চলে আসার পরে আর কোনোদিন শিহাবের সামনে যায়নি নীলা। সকল সাক্ষী প্রমাণ ভিত্তিতে 3 বছরের জেল হয়ে যায় শিহাবের। আর এই কিডন্যাপের আসল প্ল্যানার 2 জনের একজন নীলার বড় বোন। তার মানসিক অবস্থা চেক আপ করে, মানসিক হসপিটালে ভর্তি করে দেয়া হয় এবং তার সাথে বন্ধু যে কিডন্যাপের মাস্টার প্ল্যান করেছিল তার যাবজ্জীবন জেল হয়ে যায় এবং আরো একজন সাহায্যকারী 5 বছরের জেল হয়ে যায়। অবৈধভাবে অস্ত্র সাথে থাকার জন্য, টাকার বিনিময়ে কিডন্যাপ করার জন্য শিহাবের 3 বছরের জেল হয়ে যায়। এই 2.5 বছরে শিহাবের বন্ধু রবিন অনেকবার নীলার সাথে শিহাবের বিষয়ে কথা বলতে চেয়েছে, কিন্তু নীলা কোন দিন শুনেনি শিহাবের বিষয়ে কোন কথা, আর কোনোদিন শুনতেও চায় না। শিহাব টাকার বিনিময়ে তাকে কিডন্যাপ করেছে। শিহাব একটা কিডন্যাপার সব জেনেও শিহাবকে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিল নীলা। মাত্র 4 দিনে যেন 4 জন্মের বিশ্বাস জন্ম নিয়েছিল শিহাবের উপরে। আর শিহাব শুধুমাত্র তার সম্পত্তি পাওয়ার জন্য, তার এই বিশ্বাস অর্জন করার জন্য তার সাথে প্রতিনিয়ত মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে, মিথ্যা ভরসা দিয়েছে। না, নীলা কোনোদিন ক্ষমা করবে না শিহাবকে। 4 দেয়ালে বন্দি জেলখানায় বসে আছে শিহাব। আগামীকাল শিহাবের জামিন হয়ে যাবে। এই 3 বছর জেলে থাকতে যতটা না কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে এই ভেবে যে নীলা তাকে ভুল বুঝে আছে, একটা বারের জন্য সুযোগ দেয়নি তার ভুল ভাঙানোর জন্য। নীলাকে একটা বার সত্যি বলার জন্য শিহাব প্রতিনিয়ত জেলের মধ্যে ছটফট করে মানসিক যন্ত্রণা ভোগ করেছে।
অনেক চেষ্টা করেছে যেন নীলা তার কাছে একবার আসে, রবিনকে দিয়ে বারবার খবর পাঠিয়েছে, কিন্তু নীলা আসেনি কখনো। তার কিছুদিন পর শুনেছে নীলু আমেরিকা চলে গিয়েছে। আসল সত্যটা আর কখনো বলা হলো না নীলাকে, অবিশ্বাসী হয়েই থেকে গেল নীলার মনে। এ যে কত বড় মানসিক যন্ত্রণা তা একমাত্র শিহাবই জানে। সেদিন শিহাবকে যখন বলা হয়েছিল নীলাকে অন্য এক সন্ত্রাসীর হাতে তুলে দেওয়ার জন্য, তখন শিহাব নীলাকে বাঁচানোর জন্য একটা বুদ্ধি করেছিল, ভেবেছিল তার বুদ্ধিতে কাজ হবে, আসল ক্রিমিনালও ধরা পড়বে আর নীলাও বেঁচে থাকবে। কিন্তু নীলাকে যে তার বড় বোন সোমা মারতে চেয়েছে তা তো শিহাব একদমই জানতো না। শিহাব জানতো নীলার বাবা কাজটা করাচ্ছে, আর সঠিক সত্যি না জানার কারণেই শিহাব ফেঁসে গেছে। শিহাব যার মাধ্যমে চুক্তি করে নীলাকে কিডন্যাপ করেছিল তার নাম বাদল। চুক্তি অনুযায়ী সে 10 লাখ আর শিহাব 10 লাখ, তারা দুজনে টোটাল 20 লাখ টাকা পাবে। নীলাকে অন্যের হাতে দিতে বলাতে শিহাব প্ল্যান করে বাদলকে বলেছে নীলা তার প্রেমে পড়ে গেছে, 10 লাখ টাকা তো কিছুই না, নীলাকে বিয়ে করতে পারলে নীলার কোটি কোটি টাকার মালিক হবে আর তাকেও অর্ধেক ভাগ দিবে। আর নীলার বাবা জেলে গেলে তো শিহাবই সব দেখাশোনা করবে। বাদলও রাজি হয়ে যায়। কিন্তু এটা যে তাদের চাল ছিল শিহাব জানতো না। শিহাব ভেবেছিল পরদিন বাদল যদি নীলাকে নিতে আসে তাহলে শিহাবের প্ল্যান অনুযায়ী বাদলের দলকে হাতে নাতে ধরবে গোয়েন্দা পুলিশ। তাহলে নীলারও কোনো ক্ষতি হবে না এবং আসল কিডন্যাপারও ধরা পড়বে। কিন্তু বাদল তো আসলে সোমার লোক, তারা দুজন বুঝতে পারে শিহাবকে বাঁচিয়ে রাখলে পরবর্তীতে সমস্যা হবে, তাই শিহাবকে মারার জন্য লোক পাঠায়। কিন্তু বাদলরা কোনোভাবেই বুঝতে পারেনি ওখানে গোয়েন্দা পুলিশের দল ছিল, তাই শিহাবকে গুলি করার সাথে সাথেই পুলিশের লোক বাদলের দলকে ধরে ফেলে। রাত 12টা বাজে, নীলা বসে বসে কাগজ দিয়ে নৌকা বানাচ্ছে। অনেকগুলো ছোট ছোট নৌকা বানিয়ে বাথটাবের মধ্যে ছেড়ে দিল। অনেকক্ষণ পরে একটা একটা করে নৌকাগুলো আঙ্গুল দিয়ে পানিতে ডুবিয়ে দিচ্ছে আর মনে মনে বলছে, আমি ডুবে যাচ্ছি শিহাব, তুমি বলেছিলে আমাকে ডুবতে দিবে না, কিন্তু কই, আমি যে ডুবে যাচ্ছি। গত 3 বছর যাবৎ সময় পেলেই রাতের বেলা একা একা নীলায় কাজটা করে। অনেক নৌকা বানিয়ে পানিতে ভাসায় এবং এক সময় আস্তে আস্তে সব ডুবিয়ে দেয়। নীলা, জীবনে শুধু একবার তোমার ভুল ভাঙাতে পারলেই আমি সত্যিকারে মুক্তি পাবো, না হলে জেল থেকে মুক্তি পেলেও মনের জেলে বন্দী হয়ে থাকবো সারা জীবন। কথাগুলো মনে মনে বলল শিহাব। রবিন জেলের গেটে দৌড়িয়ে আছে, একটু পরেই শিহাব আসবে। 3 বছরের সাজা আজ শেষ হলো শিহাবের। জেলের গেট থেকে বেরিয়ে এলো শিহাব, অনেকটা শুকিয়ে গেছে। রবিন শিহাবকে জড়িয়ে ধরল। দুই বন্ধু এতদিন পরে এক হতে পেরেছে। রবিন বলল, চল, তোর জন্য নতুন বাসা রেডি করে রেখেছি, সৎ মায়ের ঘরে আর যেতে হবে না। শিহাব নিজের চোখ মুখে 2 হাত দিয়ে চেপে ধরে বলছে, নীলা, তুমি কোথায়? আমি তো ভেবেছিলাম জেলের গেট থেকে বেরিয়েই তোমাকে দেখব। কোন কারণ ছাড়াই তুমি আমার কাছে এসে বলবে তুমি আমাকে বিশ্বাস করো। আমার উপরে তোমার সব ভুল ধারণা ভেঙে গেছে। কিন্তু একটা দীর্ঘশ্বাস ছাড়ল শিহাব। রবিন বলল, টেনশন করিস না, ধীরে ধীরে আমরা সব আগের মতো করে নিব। না, আগের মতো আর হব না। এখান থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব, একটা আদর্শ জীবন, যে জীবনে কোনো অপরাধ থাকবে না। বলে শিহাব রবিনের দিকে তাকালো। রবিনও হ্যাঁ সূচক মাথা নাড়ল। দূরে একটা সিএনজি থেমে আছে। সিএনজিটা শিহাবদের সামনে এসে থামল। সিএনজির ভিতর থেকে একটা বোরকা পরা মহিলা নামলো। তার চোখ, নাক, মুখ সবকিছু ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। ব্যাগ খুলে সিএনজি চালককে ভাড়া দিচ্ছে বোরকা পরা মহিলাটা। শিহাব হঠাৎ করে মহিলার পিছনে এসে দাঁড়াল। ভাড়া দিয়ে পেছনে ঘুরতেই মহিলাটা দেখে তার সামনে শিহাব দাঁড়িয়ে আছে। শিহাবের দিকে তাকাতেই শিহাব বোরকা আলীকে জড়িয়ে ধরল। নীলা, আমি জানতাম তুমি আসবেই, বলেই নিকাবের উপর থেকেই নীলার কপালে, চোখে, গালে অনবরত আদর করে যাচ্ছে শিহাব। নীলা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেও আর চুপ করে থাকতে পারল না। শিহাবের সাথে সাথে সেও শিহাবকে জড়িয়ে ধরল। দুজনই কাঁদছে, আজ আর কেউ তাদের আলাদা করতে পারবে না। অনেকক্ষণ এভাবে থাকার পরে রবিন বলল, সামনের পুরো সময়টা এখন তোমাদের দুজনের, আর কেউ আলাদা করতে পারবে না তোমাদের। এখন চল, সোজা নতুন বাসায় যাব। বলে শিহাবের জন্য রেডি করা রবিনের নতুন বাসায় গেল তারা তিনজন। শিহাব আর নীলাকে বসিয়ে রেখে চাইনিজ থেকে খাবার আনতে গেল রবিন। নীলা এখনো কাঁদছে। শিহাব নীলার চোখের পানি মুছে দিয়ে বলল, নীলা, আমি কোন দিন তোমার চোখে পানি দেখতে চাই না। আমি বেঁচে থাকতে তোমার চোখে কোনোদিন পানি আসতে দিব না।
বলে নীলার হাত ধরে হাতে আলতো করে আদর করে দিন। জানেন, এই 3 বছরে আমি অনেক নৌকা বানিয়েছি, অনেকগুলো করে কাগজের নৌকা বানিয়ে বাথটাবের পানিতে ভাসিয়ে একটা একটা করে ডুবাতাম। প্রতিটা নৌকা ডোবানোর সময় শুধু একটা কথাই আমার কানে বাজতো, নীলা, আমি তোমাকে ডুবতে দিব না। এমন কোনোদিন হয়নি যে কথাটা আমার কানে বাজেনি, আর এজন্যই মনে হয় এখনো আমি বেঁচে আছি। না হলে যে কবেই দুঃখে সাগরে ডুবে মরে যেতাম। নীলার কথা শেষ হবার সাথে সাথে নীলাকে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে শিহাব বলল, শুধু এই বিশ্বাসটা নিয়েই সারা জীবন আমার হয়ে থাকবে। এরপরেও যদি কোনোদিন আমার থেকে এই বিশ্বাসটা হারিয়ে ফেলো, তাহলে প্রথমবার তোমার ভুল ভাঙানোর জন্য অনেক কষ্টে টিকে থাকলেও দ্বিতীয়বার হয়তো আর টিকে থাকতে পারবো না। আর কোনোদিন এমন হবে না শিহাব, আমিও যে ডুবতে চাই না, আমার অনেক ভয় করে। বলে শিহাবকে আরো জোরে জড়িয়ে ধরল নীলা। ভয় কিসের, বলেছি না তোমাকে ডুবতে দিব না, আমি সাঁতার জানি। এভাবেই গভীর ভালোবাসায় একে অপরের মাঝে ডুবে গেল শিহাব আর নীলা। এখান থেকেই শুরু হলো তাদের নতুন জগৎ, যে জগতে থাকবে শুধু ভালোবাসা আর সুখ। সমাপ্ত।